তাহলে আজকে দেখো আমরা পড়বো রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। ঠিক আছে, বা রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা, যেটাকে তোমরা স্ট্যাটিস্টিক বলে থাকো বা রাশিবিজ্ঞান বলে থাকো। ঠিক আছে, এখন যে ডাটা বা তথ্য জিনিসটা কি, স্ট্যাটিস্টিক মানে হচ্ছে কি পরিসংখ্যান, পরিসংখ্যান, এবং ডাটা হচ্ছে কি তথ্য। এখন ডাটা জিনিসটা কি, ডাটা বা ডেটা জিনিসটা হচ্ছে কি কোনো একটা এলিমেন্টস এর গাণিতিক যে রূপ, সেই গাণিতিক রূপকেই আমরা ডাটা বলে থাকি। ঠিক আছে, এখন ডাটা আমরা সংগ্রহ করি কেন? কারণ ডাটা সংগ্রহ করি, আমাদের ডাটা আমাদের ভৌগোলিক পরিসরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সেগুলোর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো ওয়েদার ফোরকাস্টের ব্যাপারে, বা কোথাও নদীর ইরোশন কত হচ্ছে, বা কোনো একটি ছেলের অ্যাভারেজ উচ্চতা কত, হাইট কত, কত মার্কস পেলো, কত নাম্বার পেলো। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার, তার সাথে আরো অনেক সমস্ত ব্যাপার আছে যেগুলোর জন্য ডাটা কালেকশনের কিন্তু আমাদের প্রয়োজন হয়। তার মানে আমরা বলতেই পারি যে ডাটা কালেকশন হচ্ছে কি যেখানে আমাদের একটা হিসেব রাখা, স্ট্যাটিস্টিক্যালি দিক দিয়ে আমাদের মানে একটা হিসেব রাখার একটা পদ্ধতি হচ্ছে কি ডাটা কালেকশন। এখন এই জন্য রাশি বিজ্ঞান, আমাদের প্রত্যেকটি এলিমেন্টসে, ইউনিভার্সের প্রত্যেকটি এলিমেন্টসের কিছু না কিছু ডাটা থাকে। ডাটা মানে তথ্য থাকে, মানে নিউমেরিক একটা তথ্য থাকে। সেই নিউমেরিক তথ্যগুলোকে আমরা যখন কালেকশন করি তখন আমরা সেটাকে বলি তোমার হচ্ছে ডাটার আহরণ বা তথ্যের আহরণ। যেমন ধর আমি যদি বলি আমার বয়স 35 বছর, আমার 5 ফুট 7 ইঞ্চি হাইট, ঠিক আছে, আমার ওয়েট হচ্ছে গিয়ে 70 কেজি। ঠিক আছে, এই যে আমার সম্বন্ধে যে আমি ডাটাগুলো কালেকশন করলাম, এইগুলো আমার হয়তো আমি পরবর্তী ক্ষেত্রে কোনো কিছুর ক্যালকুলেশনে বা কোনো কিছুর প্রজেকশনে আমি কিন্তু কাজে লাগাতে পারি। ঠিক আছে, এই যে এখন ডাটা, ডাটা যে আমরা পাচ্ছি কোথা থেকে, ডাটার সোর্স কোথা থেকে? না স্যার, ডাটার সোর্স আমরা বলতে পারি দুটো সোর্স আছে, একটা প্রাইমারি সোর্স, আমি এগুলো পরে লিখছি খাতাতে, একটা সেকেন্ডারি সোর্স। ঠিক আছে, আমরা স্ট্যাটিস্টিকে ঢোকার আগে আমাদের বেসিক ইনফরমেশন কিছু চাই বা কিছু দরকার, যেগুলো তোমাদের কাজে লাগবে আর কি। তাহলে আমি কি বললাম যে ডাটার সোর্স হচ্ছে গিয়ে দুই রকম, একটা প্রাইমারি সোর্স, একটা সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স গুলো কোনগুলো, বা প্রাথমিক উৎস কোনগুলো? না, যে সমস্ত উৎসগুলো ধরো তুমি কোথাও গেলে, কোথাও গিয়ে কোনো একটা জায়গাতে গিয়ে সার্ভে করলে, সার্ভে করার পর সেখানে হাইট, সেই জায়গাটার উচ্চতা, বা আরো কিছু অ্যাঙ্গেল, বিয়ারিং, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসলে, এই যে তুমি যে জিনিসগুলোকে নিয়ে আসলে, সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। বা তুমি কারো বাড়ি গেলে, বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করলো আপনার বাড়িতে কতজন লোক আছে, মেল কতজন আছে, ফিমেল কতজন আছে, বাচ্চা আছে কিনা। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে কি তোমার প্রাথমিক কালেকশন বা প্রাইমারি ডাটা কালেকশন। ঠিক আছে, আর সেকেন্ডারি ডাটা কালেকশন কোনগুলো? সেকেন্ডারি ডাটা কালেকশন হচ্ছে গিয়ে যেগুলো কিছু প্রকাশিত, কিছু জার্নাল থাকবে, কিছু বই থাকবে, ইন্টারনেট থাকবে, মিডিয়া থাকবে, বা অপ্রকাশিত কিছু জার্নাল থাকবে, কিছু মিডিয়া থাকবে, সেগুলো থেকে তুমি যখন ডাটা কালেকশন করে নিয়ে আসবে তখন সেগুলো হবে সেকেন্ডারি ডাটা। ধরো তুমি কোনো একটা জায়গাতে তুমি পিএইচডি করছো কোনো একটা রিভার বেসিন এরিয়ার উপর। এবারে তো রিভার বেসিন এরিয়ার তুমি ডাটা কোথায় পাবে? না, তোমাকে সেখানের সেখানের অধীনস্থ যে রিসোর্স এন্ড আমাদের হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্টের যে এরিয়া আছে বা জোন আছে, যে অফিস আছে, তোমাকে সেখানে গিয়ে সেই ডাটাটা কালেকশন করতে হবে। ঠিক আছে, বা তুমি এই যে মৌজার সম্বন্ধে যাবতীয় যে কোথায় ঘর আছে, কোথায় বাড়ি আছে, এগুলো ডাটা কোথায় পাবে? তুমি এগুলো ডাটা তুমি পাবে হচ্ছে গিয়ে আমাদের রাজস্ব দপ্তরে পাবে। তখন তোমাকে রাজস্ব দপ্তর থেকে গিয়ে সেই ডাটাগুলো নিয়ে আসতে হবে, তখন সেই ডাটাগুলো হয়ে যাবে সেকেন্ডারি ডাটা। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে লিখো যে রাশি বিজ্ঞান বলে হেডিং করবে, বা স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। আচ্ছা, রাশি বিজ্ঞান বলে হেডিং করবে, রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞানে আমরা দেখছি যে যে ডাটার সোর্স, ডাটার সোর্স কি আছে না, ডাটার সোর্স আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তোমার প্রাইমারি বা প্রাথমিক সোর্স, আমরা পরপর আসবো। একটা হচ্ছে গিয়ে প্রাথমিক সোর্স বা প্রাথমিক উৎস, এগুলো লিখে রাখবে, প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স। আর হচ্ছে গিয়ে গৌণ উৎস। তাহলে আমি ডেফিনেশনে বললাম যে কোনগুলো প্রাথমিক আর কোনগুলো ডেফিনেশনে হচ্ছে গিয়ে কোনগুলো প্রাথমিক এবং কোনগুলো গৌণ। এখন প্রাথমিকের কিছু কিছু ভাগ আছে। প্রাথমিকের ভাগ কি না, প্রথমে হচ্ছে কি তোমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। কি ব্যক্তিগত ব্যক্তিগত পর্যবেক্ষণ, এটা এক নাম্বার। আমি পরপর আসি, তারপর আমি বলে দিচ্ছি এগুলো। তারপরে আছে সাক্ষাৎকার। সাক্ষাৎকার মানে হচ্ছে ইন্টারভিউ। তাহলে তারপরে আছে সাক্ষাৎকার, সাক্ষাৎকার। তারপরে আছে প্রশ্নগুচ্ছ, যেটাকে কোশ্চেনিয়ার বলা হয়।
প্রশ্নগুচ্ছ, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে। প্রশ্নগুচ্ছ যেখানে কিছু কোশ্চেনের সেট করা হয়, এবং 4 নম্বরে আছে অন্যান্য, যেগুলো কিছু ইনস্ট্রুমেন্টাল মেথডের মাধ্যমে পেয়ে থাকি আমরা। যেমন বৃষ্টিপাত হচ্ছে, রেনগজ কে আমরা নামিয়ে দিলাম, ওখান থেকে যে ডাটাটা পেলাম সেটা হচ্ছে কি প্রাথমিক উৎস, অন্যান্য হিসেবে আমরা বলতে পারি অন্যান্য। এগুলো গেল প্রাথমিক সোর্স। এখন গৌণ উৎসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকাশিত এবং অপ্রকাশিত। তাহলে আমরা এখানে ভাগ করতে পারি যে গৌণকে আমরা প্রথমে ভাগ করতে পারি প্রকাশিত। প্রকাশিত তথ্য মানে যেগুলো প্রকাশ পেয়েছে, প্রকাশিত তথ্য। এখন প্রকাশিত তথ্যেরও আবার কিছু ভাগ আছে, এই টেবিলটাকে করে নাও, তারপর আমি প্রত্যেকটি এগুলো বলে দিচ্ছি যেগুলো কি বটে। ঠিক আছে, প্রকাশিত তথ্যের প্রথমেই আছে সরকারি। এখন সরকারি কি? সরকারি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের, ধরো জেলা বুলেটিন, সরকার দ্বারা ন্যাশনাল স্যাম্পল সার্ভে যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন দ্বারা বিভিন্ন ধরনের ডাটা, বা আমরা যে সেন্সাস করছি সেই ডাটাগুলো, সেগুলো সব হচ্ছে কি তোমার সরকারি। তাহলে সরকারি ডাটা। তারপর হচ্ছে কি আংশিক সরকারি, মানে কিছুটা সরকারি এবং কিছুটা বেসরকারি, বেসরকারিকরণ থাকবে, আংশিক, এটা আংশিক সরকারি থাকবে। আংশিক সরকারি, এটা লিখে নাও, আংশিক সরকারি। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে আন্তর্জাতিক, যেটাকে ইন্টারন্যাশনাল বলা হয়, আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল। এন্ড 4 নম্বরে আছে বেসরকারি, পুরোপুরি বেসরকারি। 5 নম্বরে আছে গিয়ে তোমার সংবাদপত্র, এবং 6 নম্বরে আছে কি ইন্টারনেট। এগুলো গেল প্রকাশিত, তার মানে যে সমস্ত ডাটাগুলি প্রকাশ পাবে বা প্রকাশিত হবে সেগুলোকে আমরা প্রকাশিত তথ্যের আন্ডারে ফেলতে পারি। এটা হচ্ছে মেন ভাগ, গৌণ উৎসের মেন ভাগ। ঠিক আছে, এইবার আছে অপ্রকাশিত তথ্য। অপ্রকাশিত কোনো কারণে সেগুলো প্রকাশ হয়নি, কিন্তু সেগুলো প্রিজার্ভ আছে বা সংরক্ষণ করা আছে, তুমি গেলে হয়তো সেটা পাবে। অপ্রকাশিত তথ্য। এখন অপ্রকাশিত তথ্যের আবার কিছু ভাগ আছে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষক তোমাকে দিয়ে দিবে কোনটা প্রকাশিত তথ্য, কোনটা অপ্রকাশিত তথ্য, বা কোনটা প্রাথমিক উৎস, বা কোনটা তোমার হচ্ছে গৌণ উৎস, এরকম ভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। এখন তোমার হচ্ছে গিয়ে অপ্রকাশিত যে তথ্যগুলি থাকবে, সেই তথ্যগুলিকে আবার তোমার হচ্ছে কি তোমার 4টে ভাগে ভাগ করা আছে। কি ভাগ? এখানে প্রথমের ভাগটি হবে সরকারি। এমন কিছু সরকারি নথিপত্র আছে যেগুলো কিন্তু প্রকাশিত হয়নি, সেগুলোকে বলা হয় সরকারি অপ্রকাশিত তথ্য। 2 নম্বরে থাকবে আংশিক সরকারি, আংশিক সরকারি। 3 নম্বরে থাকবে তোমার হচ্ছে গিয়ে বেসরকারি, এবং 5 নম্বরে থাকবে অন্যান্য। ঠিক আছে, অন্যান্য। এখন দেখো এইগুলো গেল রাশিবিজ্ঞানের যে আমরা ডাটা কালেকশন করছি, যে ডাটার যে কালেকশন করছি, সেই কালেকশনের যে দুটো পদ্ধতি, প্রাইমারি সোর্স আর একটা সেকেন্ডারি সোর্স। এখন ব্যাপার হচ্ছে যে প্রথমে প্রাথমিক যে উৎস, সেই প্রাথমিক উৎসের প্রথমে কি আছে? ব্যক্তিগত পর্যবেক্ষণ। ব্যক্তিগত পর্যবেক্ষণ এখানে কি করা হয়? ব্যক্তিগত পর্যবেক্ষণে ধরো তোমার কাছে কেউ আসলো, কোনো সাংবাদিক আসলো, বা কেউ গেল, কেউ গিয়ে তোমাকে কিছু জিজ্ঞাসা করলো যে এখানের অবস্থা কিরকম আছে, ঠিক আছে, এখানে তোমার ঠিকঠাক তুমি ফ্যাসিলিটিস গুলো পাচ্ছ কিনা, মেডিকেল সার্ভিস ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে, বা তুমি কোনো রিলেটেড, যে কোনো বিষয় রিলেটেড যে সমস্ত ইনকোয়ারি গুলো, সেই ইনকোয়ারি গুলো যখন তোমাকে সামনাসামনি গিয়ে করে, ঠিক আছে, বা ব্যক্তিগত অবজারভেশনের মাধ্যমে করা হয়। মানে ব্যক্তিগত পর্যবেক্ষণ মানে হচ্ছে গিয়ে, এখানে দেখো সাক্ষাৎকারের সাথে গুলি ফেলো না, ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে গিয়ে তোমার যে পারসেপশন, তোমার যে উপলব্ধি কোনো একটা বিষয় সম্বন্ধে, ঠিক আছে, সেই বিষয় সম্বন্ধে কি আমি তোমাকে পার্সোনালি অবজার্ভ করব। ঠিক আছে, মানে এখানে একজন পার্সন থাকবে, এ পার্সন আছে, এই পার্সনটাকে অবজার্ভ করবে অন্য একজন পার্সন, যে এর মধ্যে কি পরিবর্তন হচ্ছে, কি চেঞ্জেস হচ্ছে এই কোশ্চেনগুলোর মাধ্যমে। ঠিক আছে, কোশ্চেনগুলোর মাধ্যমে, সেই পদ্ধতিটাকে বলছে ব্যক্তিগত অবজারভেশন। তার মানে আমরা এখানে বলতেই পারি যে ব্যক্তিগত অবজারভেশন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ডিপেন্ড করছে যে পার্সোনাল যে পারসেপশন, আমার নিজের যে উপলব্ধি, আমি আমার নিজস্ব যে উপলব্ধি, যে ধরো আমাকে বললো যে এখন এডুকেশন সিস্টেম নিয়ে তোমার কি উপলব্ধি হয়েছে, বা তুমি কিছু বলতে চাও কিনা সেটা বলো, তখন সেটা হবে ব্যক্তিগত পর্যবেক্ষণ। ঠিক আছে, তার মানে আমাকে এখানে অবজার্ভ করা হয় বিভিন্ন ইনসিডেন্টের ভিত্তিতে, বিভিন্ন ঘটনার ভিত্তিতে, বিভিন্ন কনটেক্সটের ভিত্তিতে ব্যক্তিকে যখন অবজারভেশন করা হচ্ছে, তখন সেটা হচ্ছে গিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণ, ইংরেজিতে বলা হয় পার্সোনাল অবজারভেশন। এটা 1 নাম্বার।
2 নম্বর দেখো ঠিক কিছুটা এর মতনই সাক্ষাৎকার মানে ইন্টারভিউয়ার। এখানে কি হয়, এখানে কেউ তোমাকে ইন্টারভিউ করবে, যেখানে কোশ্চেন কিন্তু সেট রাখা হচ্ছে, কোশ্চেনের সেট রাখা হচ্ছে যে আমি এই কোশ্চেন গুলো তোমাকে করবো। ঠিক আছে, আমি এখানে গেলাম যে তোমার নাম কি, তুমি কি করো, ঠিক আছে, তোমার বাড়িতে কতজন লোক আছে, এই যে ব্যাপারগুলো, তোমাদের তোমাদের যে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ কিনা, এই যে এটা সাক্ষাৎকার ইন্টারভিউ তোমরা সবাই জানো। ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়, চাকরির পরীক্ষাতে আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়, চাকরি হোক, সরকারি হোক, বেসরকারি হোক, সেগুলো সব আমাকে ইন্টারভিউ দিতে হয়। সুতরাং সেই ইন্টারভিউর কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিছু কোশ্চেন যিনি করবেন তার মনে অলরেডি সেট আছে, সেই কোশ্চেনগুলো যখন অন্য একজনকে করা হয়, সে প্রত্যুত্তরে কি বলে তখন সেটাই হচ্ছে গিয়ে সাক্ষাৎকার। ঠিক আছে। 3 নম্বর আছে প্রশ্নগুচ্ছ, যেটাকে বলা হয় কোশ্চেনিয়ার বলা হয়। প্রশ্নগুচ্ছ কি, যেখানে তোমার এইভাবে একটা কোশ্চেনের সেট থাকে, এখানে কোনো জিজ্ঞাসা করা হবে না, এরকম একটা পেপার থাকবে, এই পেপারে কিছু কোশ্চেন থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এরকম থাকে। এখন কি হয়, প্রত্যেকটি কোশ্চেন করা থাকে এবং তার উত্তর দেওয়া থাকে। তোমরা যেমন পরীক্ষাতে এমসিকিউ অ্যান্সার গুলো করো, যে ভূগোলের জনক কাকে বলা হয়, এই 4টে অপশন আছে, তোমরা এবার যে কোনো একটা চয়েস করো। ঠিক কোশ্চেনিয়ার হচ্ছে সেই মেথড, সেই পদ্ধতি যেখানে কি করা হয়, এরকম কোশ্চেনের সেট থাকে, সেই কোশ্চেনের সেট থাকে এবং সেটের কোশ্চেনের সেটেই তাদের উত্তর দেওয়া থাকে। ওইখানে ওইখানে কি করে, ওইখানে হচ্ছে কি তোমাকে রাইট চিহ্ন দিতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে, আপনি কি এটা ভালোবাসেন, হ্যাঁ অর না, এরকম আর কি। সুতরাং সেটাকে বলা হচ্ছে প্রশ্নগুচ্ছ বা কোশ্চেনিয়ার, সেটাকে বলা হয়। আর 4 হচ্ছে অন্যান্য। অন্যান্য মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল যে মেথডস গুলো আছে, যে মেথড গুলোর মাধ্যমে আমরা ডাটাগুলোকে কালেকশন করতে পারি। যেমন তোমরা ডাম্পি লেভেল সার্ভে করেছো, প্রিজমেটিক সার্ভে করেছো, প্লেন টেবিল সার্ভে করেছো, তারপরে হচ্ছে ব্যারোমিটারের রিডিং নিয়েছো, তারপরে হচ্ছে কি তোমার রেন গজে যে তোমার বৃষ্টির যে পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণ মেপেছো, ঠিক আছে, মাটির পিএইচ তোমরা নির্ণয় করেছো, সেগুলো সব হচ্ছে অন্যান্যর মধ্যে পড়বে। তার মানে অন্যান্য মেথডে আমরা বলতে পারি যে সমস্ত প্রক্রিয়া বা যে সমস্ত পদ্ধতিগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট ভিত্তিক বা ইনস্ট্রুমেন্ট বেস, সেগুলোকে আমরা অন্যান্য পর্যায়ে ফেলতে পারি। সুতরাং এগুলো গেল প্রাথমিক উৎস। এখন গৌণ উৎসের যে প্রথমে আছে প্রকাশিত তথ্য এবং অপ্রকাশিত তথ্য। দেখো এখানে কি হচ্ছে, প্রকাশিত তথ্য কি না, প্রকাশিত তথ্য হচ্ছে গিয়ে যে সমস্ত তথ্যগুলো প্রকাশ পেয়েছে, সেটা সরকারি হোক, সেটা বেসরকারি হোক, সেটা আন্তর্জাতিক মাধ্যমে হোক, সেই সমস্ত তথ্যগুলোকে বলা হয় প্রকাশিত তথ্য। এখন অপ্রকাশিত তথ্য মানে এমনটা নয় যে প্রকাশিত হয়নি। অপ্রকাশিত তথ্য বলতে মানে অপ্রকাশিত তথ্য বলতে সেই সমস্ত তথ্য বলা হয় যে সমস্ত তথ্যগুলো জনসমক্ষে আসেনি, বা যে সমস্ত ডাটাগুলো জনসমক্ষে আনা হয়নি, সে সমস্ত তথ্যগুলোকে অপ্রকাশিত তথ্য বলা হয়। যেগুলো সরকারি বা বেসরকারি বিভিন্ন জায়গাতে সেগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলোকে বলা হয় অপ্রকাশিত তথ্য। এখন প্রকাশিত তথ্যের প্রথমে আছে সরকারি। সরকার কি কি তথ্য প্রকাশ করছে সেগুলোকে আমরা সরকারি তথ্য বলি। যেমন কি, এই যে তোমরা সেন্সাস, যে আমাদের জনসংখ্যার যে জনগণনাও তো ওয়ান টাইপ অফ ডাটা কালেকশন, সেটা কিন্তু প্রকাশ পায়, প্রকাশিত হয়, সেটা একটা গেল। রাজ্য সরকারের বিভিন্ন গবেষণামূলক কাজকর্ম আছে, সেগুলো কিন্তু প্রকাশ পায়। সরকারি আমাদের হচ্ছে বিভিন্ন জেলা স্তরের বিভিন্ন জেলা বুলেটিন আছে, তার মানে জেলা বিভিন্ন ধরনের জেলাতে বা জেলা পরিষদের বিভিন্ন ধরনের তথ্য তোমার নিবেশন করা হয়, প্রচার করা হয়। যেমন ধরো এই জেলাতে তোমার হচ্ছে গিয়ে ল্যান্ড ইউজ জোন কি রকম আছে, এই জেলার বিভিন্ন ভেজিটেশন কভার কি রকম আছে, এগুলো দেখবে আমাদের যে ওয়েবসাইট, জেলার যে ওয়েবসাইট, সেই জেলার ওয়েবসাইটে দেখবে এগুলো কিন্তু দেওয়া থাকে। এই তো, সুতরাং এই তথ্যগুলোকে আমরা বলতে সরকারি তথ্য, যেগুলোকে টোটালি সরকার কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে সরকারি প্রকাশিত তথ্য। 2 নম্বরে দেখো আছে আংশিক সরকারি তথ্য। আংশিক সরকারি, এখন কিছু কিছু ব্যাপার সরকারিও থাকে এবং সেখানে আধা সরকারিও থাকে, মানে হচ্ছে গিয়ে বেসরকারিকরণেও থাকে। এই সব তথ্যগুলো তোমার পাবে জেলা পরিষদের কিছু কিছু জায়গাতে পাবে, তারপরে হচ্ছে কি তোমার পঞ্চায়েতে কিছু কিছু জায়গাতে পাবে। দেখবে কিছু কিছু জিনিসের টেন্ডার দেওয়া হয়, ডাটা কালেকশনের জন্য কিছু টেন্ডার দেওয়া হয়। দেখবে কিছু কিছু ব্লকে বা কিছু কিছু পঞ্চায়েতে কিছু আনঅফিসিয়াল, মানে হচ্ছে কি সরকারি ঠিক নয়, কিন্তু কিছু ছেলে মেয়ে দেখবে কাজ করছে, ডাটা কালেকশন করছে, বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছে, ফাইলেরিয়ার ওষুধ দিচ্ছে, তারপর হচ্ছে তোমার ম্যালেরিয়ার ওষুধ দিচ্ছে, এই সমস্ত যে প্রোগ্রামগুলো সেগুলোও কিন্তু নথিভুক্ত থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে তোমার ডাটা কালেকশনের যে পদ্ধতি বা ডাটা পাবলিশের যে পদ্ধতি, সেটাকে আমরা আংশিক সরকারি বলতে পারি। মানে সরকারের কিছুটা হাত থাকবে, সরকারও কিছুটা তোমাকে সাহায্য করবে, এবং কিছুটা হচ্ছে কি তোমার আমাদের পাবলিকও সেটার সাথে ইনক্লুড থাকবে, সেটা হচ্ছে আংশিক সরকারি। 3 নম্বর আছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক কোনগুলো, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর দ্বারা প্রকাশিত বিভিন্ন তথ্য।
ফুড ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO, ঠিক আছে, তারপরে ইউনেস্কো, ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনাইটেড নেশন। এগুলো কি? এগুলো সব হচ্ছে কি আন্তর্জাতিক বিভিন্ন ধরনের ব্লক। সেই সমস্ত আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যে সমস্ত ইকোনমিক্স ব্লকস গুলো থাকে, বা হেলথ অর্গানাইজেশন থাকে, বা ফুড অর্গানাইজেশন থাকে, তারা যখন ডাটাগুলোকে প্রকাশ করে জার্নাল হিসাবে বা কোনো তথ্য হিসেবে, তখন সেগুলো হয় আন্তর্জাতিক। ঠিক আছে, হুয়ের তথ্য থাকে, বিভিন্ন খাদ্যের তথ্য থাকে, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে আন্তর্জাতিক। 4 নম্বরে দেখো আছে বিভিন্ন বেসরকারি। এই যে আছে 4 নাম্বার আছে বেসরকারি। বেসরকারিটা কি? না, বেসরকারি হচ্ছে গিয়ে যখন যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, কোনো প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, প্রাইভেট কোম্পানি, যেমন ধরো টাটা, টাটা তো আর সরকারি নয়, ঠিক আছে, এই সমস্ত টাটা ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কোনো একটা তথ্য পাবলিশ করলো, তখন সেটা হচ্ছে কি তোমার বেসরকারি তোমার হচ্ছে ডাটা সোর্স। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যেটা সরকারি হস্তক্ষেপ থাকবে না, যেটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণটা কে করছে? বেসরকারি, বা সরকার ছাড়া যখন অন্য কেউ করছে তখন সেটা হচ্ছে বেসরকারি। এখন বেসরকারির মধ্যে আরেকটি জিনিসও হয়, সেটা হচ্ছে রাজনৈতিক বিভিন্ন পার্টিস গুলো থাকে না, রাজনৈতিক বিভিন্ন পার্টিস থেকে, আমাদের ভারতে বিভিন্ন ধরনের রাজনৈতিক পার্টিস আছে, সেই পার্টিস গুলো কি করছে? সেই পার্টিস গুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম ডাটা পরিবেশন করছে। কে বলে আমাদের শিক্ষা এত পিছিয়ে আছে, কোনো পার্টি বলে আমাদের শিক্ষায় পশ্চিমবঙ্গের স্থান এত, কেউ বলে পশ্চিমবঙ্গের বেকারত্বের স্থান হচ্ছে এত। এই যে বিভিন্ন ডাটা তাদের নিজেদের মতো করে যখন পরিবেশন করছে, সেই ডাটাটা হচ্ছে কি বেসরকারি ডাটা। সেখানে তো কোনো সরকারি হস্তক্ষেপ নেই, তারা নিজেদের মতো করে সেই ডাটাটা নিয়েছে এবং সেগুলোকে পাবলিশ করেছে, সেগুলোকে বলা হয় বেসরকারি ডাটা। 5 নম্বর হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র দেখো, সংবাদপত্র হচ্ছে কি বিভিন্ন ধরনের সংবাদপত্রে আমাদের বিভিন্ন ধরনের তথ্য আমাদের পরিবেশন করা হয়, ঠিক আছে, সেটা তোমার হচ্ছে ভৌগোলিক হতে পারে, সেটা সামাজিক হতে পারে, সেটা রাজনৈতিক হতে পারে, সেগুলোও কিন্তু আমাদের ডাটা সোর্স হিসেবে পরিগণিত হয় সংবাদপত্র। ঠিক আছে, এটা 5 নাম্বার, এটা বেশি বলার কিছু নেই। এবং ইন্টারনেট তো তোমরা আজকাল সবাই জানো, যে কোনো জিনিস আমরা যখন দেখার চেষ্টা করি, কোনো কোশ্চেনের আনসার পাচ্ছি না, আমরা বলে গুগল করে না, গুগলে দেখে নে, ঠিক আছে, বা উইকিপিডিয়া থেকে সার্চ কর, উইকিপিডিয়াতে দেখে নে। তাহলে ইন্টারনেট কিন্তু এক ধরনের গৌণ উৎস আমাদের ডাটা। ঠিক আছে, সুতরাং এই যে ডাটাগুলো আমরা পড়লাম, যে 6 রকমের ডাটাগুলো পড়লাম, এগুলো সবসময় কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে, সরকারি, আংশিক, আন্তর্জাতিক, বেসরকারি সংবাদপত্র এবং ইন্টারনেট, এগুলির মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেগুলো আমরা সহজেই কিন্তু পেয়ে যাব। সেই সমস্ত ডাটাগুলোকে বলা হচ্ছে প্রকাশিত তথ্য। এখন কিছু অপ্রকাশিত তথ্য থাকে, ঠিক আছে, অপ্রকাশিত তথ্য কি রকম থাকে? যেমন হচ্ছে কি তোমার সরকারি যদি আমি বলি, যেমন কোনো একটা জায়গার দলিল, দলিল তো আর প্রকাশ করবে না, তোমাকে ওখানে গিয়ে নিতে হবে। যদিও এখন বাংলার মুখ বলে কি একটা অ্যাপ আছে, ওখানে নাকি দলিল টলিল সবই দেখা যায়, ঠিক আছে। আগে কি হতো? আগে এগুলো তুমি পেতে কি ইজিলি অ্যাভেলেবেল ছিল কি? তোমাকে রাজস্ব দপ্তরে দিতে হতো, অ্যাপ্লিকেশন দিতে হতো, তোমাকে বলতো কালকে আসবে, পরশু আসবে, তোমাকে এই দলিল দেখানো হবে, ওই দেখানো হবে, ঠিক আছে। এই যে এই সমস্ত ডাটাগুলো, এগুলোকে বলা হয় অপ্রকাশিত তথ্য, ঠিক আছে। মানে গ্রামীণ স্তরের যে সমস্ত রাজস্ব নথিগুলো আছে, সরকারি যে আমরা বলতে পারি যে গ্রামীণ স্তরের যে সমস্ত রাজস্ব নথিগুলো রাজস্ব নথিগুলো আছে, সেই রাজস্ব নথিগুলোকে আমরা কি বলি? সেগুলো রাজস্বগুলোকে বলি তোমার হচ্ছে অপ্রকাশিত তথ্য, ঠিক আছে। এটা সরকারি গেল। আংশিক সরকারি সেই আবার সেম। আংশিক সরকারি বলতে তোমার হচ্ছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত বা পৌর নিগম দ্বারা কিছু কিছু ডাটা পাবলিশ করা হয় না, যেগুলো কিছু হয়তো কারণের জন্য ডাটা কালেকশন করা হয়েছিল এবং সেগুলোকে প্রকাশিত করা হয় না, সেগুলো জেলা স্তর বা তোমার হচ্ছে গ্রামীণ যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত বা পৌর নিগমের যে আর্কাইভ থাকে, সেই আর্কাইভে সেই সমস্ত ডাটাগুলো রেখে দেওয়া হয়, ঠিক আছে। এগুলোকে বলা হয় আংশিক সরকারি। বেসরকারি কি আছে? বেসরকারি আবার সেম বললাম, একই জিনিস হবে, বিভিন্ন রাজনৈতিক পার্টিস দ্বারা কিছু অপ্রকাশিত তথ্য, বা হচ্ছে কি বিভিন্ন এজেন্সিস দ্বারা অপ্রকাশিত তথ্য, যেগুলোকে প্রকাশ করা হয় না, যেগুলো তাদের নিজস্ব আর্কাইভে আছে, সেগুলোকে বলা হচ্ছে বেসরকারি তথ্য। এবং অন্যান্য, এখানে বলা হয় অন্যান্য বিভিন্ন ধরনের, এই যে এখানে অন্যান্যটা হচ্ছে, এখানেও সেই ইনস্ট্রুমেন্টাল গতই কিছু ডাটা হচ্ছে, যেগুলোকে পাবলিশ বা প্রকাশ করা হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ডাটা কালেকশন করি, আমাদের স্ট্যাটিস্টিকের প্রধান উদ্দেশ্য কি? ডাটা কালেকশন করা।
স্ট্যাটিস্টিকের প্রধান উদ্দেশ্য হচ্ছে ডাটা কালেকশন করা, তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন করা, তাকে লৈখিকভাবে প্রেজেন্টেশন করা এবং তার ইন্টারপ্রিটেশন করা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রাথমিকভাবে যখন কোন একটা জায়গার আমরা কালেকশনটা করছি ডাটা, সেটা দুটো মেথডের মাধ্যমে আমরা করতে পারি। যারা এমফিল করেছে, যারা পিএইচডি করেছে, তাদের ক্ষেত্রে ডেটা কালেকশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তার মানে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে গৌণ। এবার তারপরে তাদের বিভিন্ন ভাগগুলো আছে। এটা গেল তোমার রাশি বিজ্ঞানের যে ডাটা কালেকশনের যে পদ্ধতি বা ডাটা কালেকশনের সোর্স। ঠিক আছে, যে ডাটাটা পাচ্ছি কোথা থেকে, এটা সোর্স গেল। এরপরে আসবো ডাটা কালেকশন করলে তো হয় না, এই যে ডাটাটা যখন আমি কালেকশন করে নিয়ে আসি, সেই নিয়ে আসার পর তার কিছু রুলস এবং রেগুলেশনের মধ্য দিয়ে আমাকে যেতে হয়। কি করতে না, স্ট্যাটিস্টিক্যাল যে রিপ্রেজেন্টেশন আছে, সেই স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্ট করার জন্য আমার কিছু নিয়ম আছে, প্রত্যেকটিরই কিন্তু নিয়ম আছে। যেমন তোমার ছবি, তোমার ম্যাপ প্রজেকশনের নিয়ম আছে, স্কেল করার নিয়ম আছে, ঠিক আছে, একটি মানচিত্র করার একটি নিয়ম আছে। সেরকম যে ডাটাগুলোকে নিয়ে আসছি, ডাটাগুলোকে কালেক্ট করে নিয়ে আসছি, কালেক্ট করে নিয়ে আসার পর তাদেরকে তো রিপ্রেজেন্ট করা হয়, তাদেরকে টেবুলেশন করা হয়, র ডাটা থাকে, এরে ডাটা থাকে, এগুলো আমরা পরে আসবো। ঠিক আছে, সেই ডাটাগুলো যখন কালেকশন করে নিয়ে আসা হয়, তার মধ্যে প্রসেস করা হয়। প্রসেস করার সময় তাদের মধ্যে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, যেটাকে বলা হচ্ছে রুলস ফর রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা। তার মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটাকে আমি যে রিপ্রেজেন্ট করব, তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি কিন্তু জানতে হবে। তাহলে এখানে হেডিং করে নেবে পরে, যে তথ্যসমূহের তোমরা লিখবে তথ্যসমূহের রিপ্রেজেন্টেশনের বাংলা হবে প্রতিস্থাপিত, যেটা তোমরা যদি বেটার এর মানে পাও রিপ্রেজেন্টেশনের, বা উপস্থাপিত করার নিয়ম বা রুলস, যেগুলি কিন্তু তোমাকে ফলো করতেই হবে। এটা কিন্তু পরের আমার টপিক হয়েছে। দেখো, স্ট্যাটিস্টিক পড়ার আগে কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। প্রথমে স্ট্যাটিস্টিক মানে এই নয় যে আমরা টেবুলেশনে ঢুকে গেলাম, আমরা তোমার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ঢুকে গেলাম, বার ডায়াগ্রামে ঢুকে গেলাম, ঠিক আছে, তারপর হচ্ছে হিস্টোগ্রামে ঢুকে গেলাম, ফ্রিকোয়েন্সি পলিগনে ঢুকে গেলাম, এটা নয়। ঠিক আছে, স্ট্যাটিস্টিক শুরু করার আগে এগুলো স্ট্যাটিস্টিকের বেসিক ইনফরমেশন, যেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ এগুলোর থেকে এখন কোশ্চেন প্যাটার্ন এমন হচ্ছে যে অনেক বেসিক জিনিস থেকে কোশ্চেন তুলে দিচ্ছে, যেগুলো না পড়লে কিন্তু পারবে না। বারবার আমি বলছি, বেসিক জিনিস থেকে অনেক কোশ্চেন তুলে দিচ্ছে, যেগুলো না পড়লে কিন্তু পারবে না। ধরো তুমি রুলস এন্ড রেগুলেশনই জানো না, আমি কথা বলছি, রিপ্রেজেন্ট করার রুলস এন্ড রেগুলেশন জানো না, তোমাকে ওখানে ওখানে বলে দিল যে তুমি কোনটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়ে না, তখন তুমি কি করবে? তুমি তোকে আন্দাজি করতে হবে, এই যে ব্যাপারগুলো। সুতরাং দেখো, তথ্যসমূহ যখন আমি কালেক্ট করে নিয়ে আসলাম, সেই কালেকশন করে নিয়ে আসার পর আমাকে কিছু রুলস বা নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। প্রথম নিয়ম কি না, আমি যে ডাটাটাকে নিয়ে আসলাম, সেই ডাটাটাকে আমাকে সঠিকভাবে উপস্থাপিত করার জন্য একটি যে আমি যদি কোনো ডাটা নিয়ে আসি, সেটাকে আমি লৈখিক মাধ্যমে দেখাই, তো কখনো হিস্টোগ্রামে দেখায়, কখনো ফ্রিকোয়েন্সি পলিগনে দেখায়, কখনো বার গ্রাম, কখনো পিরামিড গ্রামে, অনেক গ্রাম আছে, বিভিন্ন ডায়াগ্রামে আমরা দেখাই, লাইন গ্রাফে দেখাই, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে তোমার ব্যান্ড গ্রাফে দেখায়, তাই তো, রেখচিত্রের মাধ্যমে দেখায়। এখন তাহলে আমি যে ডাটাটাকে নিয়ে আসলাম, ডাটাটাকে নিয়ে আসার পর আমার প্রথম কাজ হবে যে ডাটাটাকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই অ্যাজ এ গ্রাফিক্যাল মেথডে, সুতরাং আমাকে একটা সঠিক মেথড সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম হচ্ছে গিয়ে আমাকে একটা সঠিক মেথড সিলেক্ট করতে হবে। কি আমি সেটা হিস্টোগ্রাম করতে পারি, কি সেটা ফ্রিকোয়েন্সি পলিগন করতে পারি, ঠিক আছে, কি সেটা পিরামিড, আমি পিরামিড ডায়াগ্রাম করতে পারি, ঠিক আছে, বা পাই গ্রাফ করতে পারি। তার মানে প্রথম পয়েন্টে যদি লিখতে চাও, প্রথম পয়েন্টে তোমরা লিখতে চাও নয়, লিখবে যে হচ্ছে গিয়ে সিলেক্টিং দ্য রাইট ডায়াগ্রাম অর গ্রাফ। তাহলে সঠিক ডায়াগ্রাম বা গ্রাফ এর শনাক্তকরণ, এগুলো রুলস, কিন্তু এগুলো লিখে রাখবে পরপর, শনাক্তকরণ হয়েছে। এখন দেখো, এখানে আরেকটি কোশ্চেন তোমাদের আছে,
যে ডায়াগ্রাম আর বার দুটো জিনিস আছে তো, ডায়াগ্রাম আর বার আমরা ইউজ করি না, বার গ্রাফ, ডায়াগ্রাম, ডায়াগ্রাম। এখন ডায়াগ্রাম আর গ্রাফের মধ্যে পার্থক্য কি? এক্সামিনার অনেক সময় ইন্টারভিউ বোর্ডে এগুলো জিজ্ঞাসা করেন যে ডায়াগ্রাম এবং গ্রাফের মধ্যে কি ডিফারেন্স আছে। না, বলবে যে গ্রাফ যেটা রিপ্রেজেন্ট করছে, গ্রাফ সবসময় একটা লাইনের মাধ্যমে কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করে। আমরা গ্রাফ কি করি? এইভাবে গ্রাফ করি না, ঠিক আছে? এইভাবে 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 লাইনের মাধ্যমে গ্রাফ করি না। সুতরাং মনে রাখবে যে গ্রাফ সবসময় একটা লাইন রিপ্রেজেন্ট এ লাইন, একটা লাইনের মাধ্যমে সেটা বিভিন্ন এক্সিস থাকে, এক্স ওয়াই জেড এক্সিস বরাবর স্ট্যাটিস্টিক্যাল যে ডাটা, সেই ডাটাগুলোকে যখন আমরা রিপ্রেজেন্ট করছি, যখন সেগুলোকে তুলে ধরছি, তখন সেটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে গিয়ে তখন সেটাকে কি বলছি? তখন সেটাকে বলছি গ্রাফ। আমরা গ্রাফ পেপার দেখি না? গ্রাফ পেপার এরকম হয় না? তোমরা গ্রাফ পেপার এরকম করেছো, এরকম এরকম গ্রাফ পেপার থাকে না? এরকম গ্রাফ পেপার দেখেছো? এগুলো মাধ্যমিক এইচএসও দেখবে গ্রাফ পেপার থাকে। এই যে গ্রাফ পেপারে কি হয়, প্রত্যেকটি পয়েন্টকে আমরা এভাবে নিই, এভাবে নিই, এভাবে নিই, তারপরে এই পয়েন্টগুলোকে যোগ করে দিই, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে গ্রাফের ক্ষেত্রে হচ্ছে কি, যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা কোনো একটি ভৌগোলিক এলিমেন্টসের তথ্যকে কয়েকটি লাইনের মাধ্যমে আমরা তুলে ধরি, তখন সেটি হয় গ্রাফ। মনে রাখবে, তখন সেটি হয় গ্রাফ। না স্যার, ডায়াগ্রাম কি? পড়াটা তো হোয়াট ইজ, এটা তো গ্রাফ গেল। ডায়াগ্রাম কি? না, ডায়াগ্রাম হচ্ছে কি ওয়ান টাইপ অফ পিক্টোরিয়াল ইমেজ বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, মানে ছবি আঁকবো। ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম করি না? পাই, এটা ছবি তো, এটা একটা ছবি। বার ডায়াগ্রাম এইভাবে করি না, ছবি, ঠিক আছে? যখন তা কোনো ভৌগোলিক এলিমেন্টস এর ডাটাকে আমি চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে তুলে ধরি, তখন সেটা হচ্ছে ডায়াগ্রাম। বারবার মনে রাখবে কিন্তু। তাহলে মেন পার্থক্য এটাই, যখন পিক্টোরিয়াল ইমেজে আমি কনভার্ট করে দিই স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে, তখন সেটা হয় ডায়াগ্রাম। আর গ্রাফ হচ্ছে গিয়ে আমি লাইনের মাধ্যমে দেখাই। এখানে আরো একটি পার্থক্য তোমরা মনে রাখবে, যে গ্রাফ অলওয়েজ হচ্ছে কি গ্রাফ পেপারের উপর ডিপেন্ড করে করা হয়, বা তোমাকে বেশিরভাগটা গ্রাফ পেপারের উপর করা হয়। কিন্তু এখানে ডায়াগ্রাম যেগুলো আছে, ডায়াগ্রাম তোমাকে গ্রাফ পেপারে করতে হয় না। এই দুটো হচ্ছে গিয়ে মেন পার্থক্য গ্রাফ এবং ডায়াগ্রামের মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা গেল, প্রথম পয়েন্ট গেল সঠিক ডায়াগ্রাম বা গ্রাফের শনাক্তকরণ হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেকশন অফ স্কেল। তার মানে স্কেল তোমাকে সব জায়গায় রাখতে হবে, ঠিক আছে? সিলেকশন অফ স্কেল তার মানে সঠিক, 2 নম্বর পয়েন্ট লিখবে সঠিক স্কেল নির্বাচন, সঠিক স্কেল নির্বাচন, নির্বাচন। তার মানে যখন তুমি কোনো রিপ্রেজেন্ট করবে কোনো চিত্রকে, বা তুমি কোনো ক্যালকুলেশনের মাধ্যমে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে তুমি রিপ্রেজেন্ট করতে চাও গ্রাফিক্যালি, তখন তোমাকে স্কেল ধরতে হয়। কিরকম স্কেল ধরতে হয়? এই যে আমি ধরো বার গ্রাফ যখন দেখাবো, এইভাবে কি দেখায় বার গ্রাফে? কি দেখায় বার গ্রাফে? হচ্ছে কি এভাবে দেখায়, ঠিক আছে? এইভাবে দেখায় বার গ্রাফ, ঠিক আছে? বার গ্রাফে এইভাবে দেখায় তো। তখন কি করতে হয়? তখন প্রত্যেকটি আমার স্কেল থাকে না, যে বার গ্রাফের আমি কতটা চড়া সেটা নেবো, মাঝখানে কতটা স্পেস সেটা নেবো, 0.5 0.5 0.5 করে নেবো, এদিকেও 0.5 যাবে, এদিকেও 0.5 যাবে, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে গিয়ে এই যে আমি গ্যাপটা আমি মনে মনে ক্যালকুলেশন করে নিচ্ছি, আমি সঠিকভাবে উপস্থাপন করতে যাই, তাহলে আমাকে স্কেল ধরতে হবে। ধরো আবার পপুলেশন, আমি আরেকটা ফর এক্সাম্পল দিচ্ছি, কোন একটি জায়গাতে তুমি ডট মেথডের সাহায্যে পপুলেশন ডিস্ট্রিবিউশন দেখাবে, তখন আমরা কি ধরি? যে একটা ডট সমান ধরি যে 500 পপুলেশন, এভাবে ধরি তো। তার মানে এটি কি, এটি আমি কি করছি, এটি হচ্ছে স্কেল। আবার দুটি ডট মানে 1000 পপুলেশন, তার মানে কি আমি ধরে নিচ্ছি একটি ডট মানে 500 পপুলেশন, 5000 পপুলেশন, 50,000 পপুলেশন। তার মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্কেল থাকবে। স্কেল না ছাড়া কিন্তু এই যে তোমার স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু করা যাবে না। এটা হচ্ছে গিয়ে সঠিক স্কেলের নির্বাচন। 3 নম্বর হচ্ছে কি, যে গ্রাফটা আমি করব, সরি গ্রাফ নয়, যে তোমার স্ট্যাটিস্টিক্যাল যে গ্রাফ বা হচ্ছে কি ডায়াগ্রামটা আমি করব, সেই ডায়াগ্রামটার মধ্যে মাস্ট একটা টাইটেল থাকবে। কি থাকবে? টাইটেল থাকবে, টাইটেল থাকবে, টাইটেল অবশ্যই থাকবে, ঠিক আছে? যেমন আমরা যদি ধরি বার গ্রাফ করি, তাহলে উপরে আমরা কি করি? উপরে এইভাবে করে উপরে কি লিখি? বার গ্রাফ, বার গ্রাফ লিখি না? এইভাবে বার গ্রাফ লিখি না? সুতরাং এটা কি, এটা হচ্ছে টাইটেল, টাইটেল থাকবে। 4 নম্বর কি? 4 নম্বর ইন্ডেক্স থাকবে। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স, ইন্ডেক্স মানে হচ্ছে কি, ধরো আমরা কি করি, ধরো আমরা এখানে কোন একটা জায়গা আছে, পোর্শন আছে, এই জায়গাটাতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে, এই ডিভিশনটাতে আমরা ল্যান্ড ইউজ জোন দেখেছি। ধরো এটা রেড কালার, আমি এখানে রেড কালার দেখেছি, এটা ব্লু কালার দেখেছি, ঠিক আছে? এটা গ্রে কালার দেখেছি, এটা হচ্ছে কি তোমার
ইয়েলো কালার দেখেছি। সুতরাং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটাতে আমি বিভিন্ন কালার দেখিয়েছি, এটাকে আমায় কি করতে হবে, এটাকে ইন্ডেক্স করতে হবে। এইভাবে আমি এখানে ইন্ডেক্স করলাম, এখানে কালার রাখলাম রেড, এখানে ব্লু, এখানে গ্রিন, এখানে ইয়েলো, এই 4টি কালার রাখলাম এবং পাশে পাশে লিখলাম যে রেড কালার কি কে ইন্ডিকেশন করছে, ব্লু কাকে, গ্রিন কাকে, ওয়াই তোমার বা ইয়েলো কাকে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটার হচ্ছে গিয়ে ইন্ডেক্স ইন্ডেক্স থাকবে। হ্যাঁ, ইন্ডেক্স লিজেন্ড দুটো একই জিনিস, লিজেন্ড বা ইন্ডেক্স দুটো একই জিনিস, আমি আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, স্কেল তোমার হচ্ছে কি মানচিত্র লেআউটের একটি পার্ট, এটিও তো ওয়ান টাইপ অফ মানচিত্র, সুতরাং এখানেও ইন্ডেক্স থাকবে। ঠিক আছে, এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে গিয়ে একুইরেসি। একুইরেসি মানে কি? একুইরেসি যদি বাংলা করো, একুইরেসি মানে হচ্ছে নিখুঁত। তার মানে তুমি যে ডাটাটা প্রেজেন্ট করবে, যেটাকে তুমি ক্যালকুলেশন করেছো, সেই ডাটাটার ভ্যালুটা যেন নিখুঁত হয়। যদি নিখুঁত না হয়, রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল যে ডাটা থাকবে সেটা কিন্তু ঠিকঠাক ওই যে কনটেক্সটটাকে তুমি করেছো সেই কনটেক্সটটাকে ঠিকঠাক প্রেজেন্টেশন ঠিকঠাক প্রেজেন্ট করতে পারবে না বা ঠিকঠাক তোমার তুলে ধরতে পারবে না। তাহলে 5 নাম্বার আমি বলতে পারি যে একুইরেসি থাকবে, একুইরেসি থাকবে, একুইরেসি। তার মানে তুমি যে ডাটাটা ক্যালকুলেশন করেছো সেই ডাটাটা নিখুঁত কিন্তু হওয়া চাই। নিখুঁত হলেই তুমি কি হয়, তুমি ওই এলিমেন্টটা বা ওই কনটেক্সটটা বা ওই বিষয়টার সম্বন্ধে তুমি একটা ধারণা লাভ করতে পারবে, বা অন্য কেউ যখন দেখবে তখন সেটা সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারবে। সুতরাং অবশ্যই কিন্তু একুইরেসি কিন্তু থাকবে। হয়েছে? তারপরে আমরা বলতে পারি যে 6 নম্বরে যে তুমি যে চিত্রটা করবে সেই চিত্রটা যেন ক্লিয়ার হয়, দেখা যায়, স্পষ্ট থাকে, পরিষ্কার হয়। এমনটা নয় তুমি এমন বার গ্রাফ করেছো যে কিছু দেখাই যাচ্ছে না, এইভাবে করে দিয়েছো, কিছু দেখাই যাচ্ছে না। ঠিক আছে, বা যে তুমি ডাটাগুলোকে প্রেজেন্ট করেছো সেটা ঠিকঠাক হ্যাপাজাটলি করে দিয়েছো। তার মানে আমি বলতে পারি লাস্ট পয়েন্টে যে আমি যে প্রেজেন্টেশনটা করছি সেটা শুড বি ক্লিন। ঠিক আছে, যে তোমার প্রেজেন্টেশনটা করছি সেটা শুড বি ক্লিন, মানে ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, যেন আমি যেটাকে প্রেজেন্ট করছি তার উদ্দেশ্যটা। ঠিক আছে, আমি ধরো কোনো একটি স্থানের জনসংখ্যা, মেল এবং ফিমেল জনসংখ্যাকে নিয়ে আসলাম এবং তাদের এজ অনুযায়ী পপুলেশন যে পিরামিড তৈরি করলাম, এবং যে পিরামিডটি তৈরি করলাম সেই পিরামিডে আমি এমন ডাটাগুলো লিখলাম, বয়সের গ্যাপগুলো লিখলাম যে আমি কিছু বুঝতেই পারছি না সেটা দেখে। এটা কিন্তু ভুল। তুমি সেখানে ইন্ডেক্স দিয়েছো, টাইটেল দিয়েছো, সবকিছুই দিয়েছো, কিন্তু তোমার চিত্রটা ক্লিন নয়, চিত্রটা পরিষ্কার নয়, সেটা কিন্তু ঠিকঠাক স্ট্যাটিস্টিক্যাল ডাটার রিপ্রেজেন্টেশন নয়। তাহলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে চিত্রটা করছি অন দ্য বেসিস অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা, চিত্রটা যেন অবশ্যই পরিষ্কার হয়। এই 6টা গেল হচ্ছে গিয়ে কিছু রুলস এবং নিয়ম বা রেগুলেশন তোমরা বলতে পারো। হয়েছে? এখন এগুলো তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, লিখে রাখো, পারো নয়, লিখে রাখো। এখন আমরা বললাম, দেখো প্রথমে যখন বললাম যে আমরা যখন প্রতিস্থাপিত করি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ডাটাগুলোকে, সেটা কিভাবে করি না, ডায়াগ্রাম এবং গ্রাফ ব্যবহার করি। ঠিক আছে, এই দুটো ছাড়া কিন্তু আমরা সেইভাবে স্ট্যাটিস্টিক্যাল ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারি না। সুতরাং আমাদেরকে এই ডায়াগ্রাম এবং গ্রাফের বিভিন্ন যে ক্লাসিফিকেশন গুলো আছে সেই ক্লাসিফিকেশন গুলো আগে বা শ্রেণীবিভাগগুলো আগে পড়তে হবে। ঠিক আছে, তারপরে আমরা যাব স্ট্যাটিস্টিকে, যেগুলো ক্যালকুলেশনের পার্টে। সুতরাং আমরা প্রথমেই করব ক্লাসিফিকেশন অফ ডায়াগ্রাম এন্ড দেন করব ক্লাসিফিকেশন অফ গ্রাফ। বিভিন্ন ধরনের গ্রাফ আছে, তাহলে হেডিং করবে ক্লাসিফিকেশন অফ ডায়াগ্রাম। হয়েছে? ক্লাসিফিকেশন অফ ডায়াগ্রামকে আমরা মেইনলি প্রথমে 3টে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, যে ডাটাটা আমি নিয়ে আসলাম সেই ডাটাটাকে যখন আমি প্রেজেন্ট করব ডায়াগ্রামে, সেই ডাটাটা 3টে ভাবে প্রেজেন্টেশন করা যায়। কি কি? একটা হচ্ছে কি 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল মানে হচ্ছে কোনো একটা বিষয়কে যখন একটি মাত্র বিষয়কে আমি দেখাবো, একটি মাত্র বিষয়কে, যেমন আমি বলছি যে ধরো কোনো একটি চিত্রের মাধ্যমে আমি আমার শুধু বয়সটাকে দেখাবো। ঠিক আছে, আমি শুধু বয়সটাকে দেখাবো। ধরো আমি বললাম যে এই ক্লাসে আমার ক্লাসে 30 জন ছেলে আছে, এই 30 জন ছেলে শুধুমাত্র আমি হাইটটাকে দেখাবো।
তখন সেটি 1 ডাইমেনশনাল হবে। আবার যদি বলি যে হাইটের সাথে সাথে আমি বয়স দেখাবো, তখন সেটি 2 ডাইমেনশনাল হয়ে যাবে। এবং 3 ডাইমেনশনাল কি, যখন আমি একের বেশি, সরি 2 এর বেশি কোনো বিষয়কে আমি যখন দেখাবো, তখন সেটা 3D বা 3 ডাইমেনশনাল হয়ে যাবে ডায়াগ্রাম। তাহলে তোমরা শ্রেণী বিভাগটা করে নাও, এটা অনেক বড় শ্রেণী বিভাগ আছে। প্রথমে হচ্ছে 1 ডাইমেনশনাল বা একমাত্রিক লিখবে, বা 1 ডাইমেনশনাল, আমি ইংরেজি গুলো বাংলাতে বলে দেবো, ইংরেজিতেই লেখার চেষ্টা করবে, কারণ পরীক্ষাতে বাংলাতে না যখন করবে দেখবে কিছু কিছু টার্ম স্ট্যাটিস্টিকের এমন না, এখন বুঝতে অসুবিধা হবে। সুতরাং আমি বারবার প্রথমেও বলেছি যে প্র্যাকটিক্যালটা তোমরা যথাসম্ভব ইংরেজিতে পড়ার চেষ্টা করবে। 1 ডাইমেনশনাল ডায়াগ্রাম, 1 ডাইমেনশনাল, আমি ডায়াগ্রামটা লিখছি না। তারপরে মেন ভাগ হচ্ছে কি 2 ডাইমেনশনাল, and last one is হচ্ছে 3 ডাইমেনশনাল। ঠিক আছে, এখন 1 ডাইমেনশনাল যে ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামের আমার কিছু ভাগ আছে, সেই ভাগগুলো কি কি আছে? কি আছে, যেমন হচ্ছে লাইন ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম। 2 এ আছে বার ডায়াগ্রাম। 3 এ আছে হচ্ছে কি তোমার পিরামিড ডায়াগ্রাম। 4 তারপরে আছে উইন্ডরোজ ডায়াগ্রাম। 5 তারপরে আছে ওয়াটার বাজেট গ্রাফ। দেখো এখানে গ্রাফ আমি করছি, কিন্তু আমি চিত্রটা যখন করি তখন সেটা হচ্ছে কি ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করি। ঠিক আছে, এখন এখানেও দেখো লাইন গ্রাফ। এখন বলবে যে স্যার লাইন মানে হচ্ছে তো গ্রাফের মাধ্যমে দেখা, হ্যাঁ, কিন্তু আমি এই যে লাইনগুলো, যে পয়েন্টগুলো থাকবে, সেগুলো আমি ডায়াগ্রামের মতো দেখাবো, তাই এখানে লাইন ডায়াগ্রাম। এখন এগুলোর হচ্ছে কি আবার সাব শ্রেণী বিভাগ আছে, যেমন বার। এই যে বার ডায়াগ্রামের আবার কিছু ভাগ আছে। কি ভাগ আছে না, সিম্পল আছে, সিম্পল বার ডায়াগ্রাম। তারপরে কি আছে, তারপরে মাল্টিপল আছে, মাল্টিপল। তারপরে আছে কম্পাউন্ড আছে। তারপরে আছে কি তোমার ডুও, ডুও ডাইরেকশনাল, DUODIRECTIONL, ডুও ডাইরেকশনাল। প্রত্যেকটিতে বার, বার ডায়াগ্রাম কথাটি অ্যাড করবে। ঠিক আছে, এটা লিখে নাও যে বার ডায়াগ্রামকে আমরা সিম্পল, মাল্টিপল, কম্পাউন্ড এবং ডুও ডাইরেকশনাল বার ডায়াগ্রামে ভাগ করি। ঠিক আছে, সেই রকম ভাবে পিরামিড, যে পিরামিড যে ডায়াগ্রাম আছে, সেই পিরামিড ডায়াগ্রামকেও আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি, এখানেও আমরা ভাগ করতে পারি সিম্পল, সুপার ইম্পোজড আর হচ্ছে কম্পাউন্ড। তাহলে প্রথম ভাগটা হচ্ছে সিম্পল, সিম্পল। তারপর আছে সুপার ইম্পোজড, সরি IMPOSED, ইম্পোজড, এন্ড লাস্ট হচ্ছে কম্পাউন্ড। এই ক্লাসিফিকেশনটা আগে করে নাও, তারপরে আমি প্রত্যেকটাতে যাব। ঠিক আছে, এটা গেল কম্পাউন্ড, 3টে আছে মেন। ঠিক আছে, নিচে নিচে কিন্তু পিরামিড ডায়াগ্রাম যে কথাটি, সেই কথাটি কিন্তু অ্যাড করবে, যেমন সিম্পল পিরামিড ডায়াগ্রাম, সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম, কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম। হয়েছে? তাহলে এখনো পর্যন্ত এটি আমার যে টোটালটি, এটি দেখলে এটি হলো হচ্ছে কি তোমার যে 1 ডাইমেনশনাল যে হচ্ছে চিত্র, সেই 1 ডাইমেনশনাল চিত্রের কিন্তু ভাগ। ঠিক আছে, এখন 2 ডাইমেনশনাল চিত্র, 2 ডাইমেনশনাল চিত্রতে কি, 2 ডাইমেনশনাল যে চিত্র বা ডায়াগ্রাম থাকবে, সেগুলো আবার কি হবে, সেগুলোকে আমরা ভাগ করি ইউনিট স্কোয়ার ডায়াগ্রাম। এটা একটা গেল। তারপর আছে স্কোয়ার ব্লক ডায়াগ্রাম। তারপরে কি আছে, তারপর আছে রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম।
তারপর আছে হুইল ডায়াগ্রাম, হুইল ডায়াগ্রাম বা এটাকে তুমি পাই ডায়াগ্রামও বলতে পারো। তারপর আছে রিং ডায়াগ্রাম, রিং ডায়াগ্রাম, ছবিটি কিন্তু ভালো করে করো, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ওটা তারা যাচ্ছি না, তোমাদের নেই। থ্রি ডাইমেনশনাল যে ডায়াগ্রাম আছে, থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রামকে আবার হচ্ছে গিয়ে তোমার তিনটে ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্ফেরিক্যাল, কিউব, আর আছে ব্লক পাই ডায়াগ্রাম, ব্লক পাইল ডায়াগ্রাম। তাহলে যে থ্রি ডাইমেনশনাল আছে, থ্রি ডাইমেনশনালকে আমরা আবার কটি ভাগে ভাগ করছি, থ্রি ডাইমেনশনালকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল, তারপর আছে কিউব, কিউব মানে হচ্ছে ওই যে কিউব তোমরা করো যেটা ওই মেলাতে হয় আর কি রঙের, সেই কিউব, কিউব ডায়াগ্রাম, ডায়াগ্রামটা আমি লিখছি না, তাহলে হচ্ছে ব্লক পাইল ডায়াগ্রাম। সবগুলি তোমাদের সিলেবাসে নেই, যেগুলি আছে সেগুলি কিন্তু পড়তে হবে ভালো করে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ ডায়াগ্রাম, অনলি ডায়াগ্রাম। এরপরে তো গ্রাফের আছে, পরে গ্রাফেরটা আমরা পরে করব, আগে আজকে আমরা ডায়াগ্রামেরটা দেখি, যে ডায়াগ্রামটা। তাহলে এটা তোমরা করে নাও একটু, আমি ওয়েট করছি, স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো। হয়েছে, এবার আমরা একটি একটি করে আসবো। হয়েছে, মেসেজে জানাও হয়েছে, হয়েছে যদি। ওয়ান ডাইমেনশনাল যে ডায়াগ্রামটি ছিল, সেই ডায়াগ্রামের প্রথমে কি আছে, লাইন ডায়াগ্রাম। দেখো লাইন ডায়াগ্রাম, এখানে লাইন ডায়াগ্রামে কি করা হচ্ছে না, লাইন ডায়াগ্রামে সাধারণত কোনো একটি পার্টিকুলার এলিমেন্টসের একটি মাত্র বৈশিষ্ট্যকে লাইনের মাধ্যমে প্রেজেন্ট করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে লাইন ডায়াগ্রাম। এবং অবশ্যই তাদের মধ্যে দুটি লাইনের মাঝখানে ইকুয়াল ইন্টারভেলস থাকবে, ঠিক আছে, এবং নির্দিষ্ট স্কেল থাকবে। তাহলে লাইন ডায়াগ্রামের ছবি কিরকম হবে আমরা যদি করি, এখানে ছবিগুলো দেখলেই বুঝতে পারবে যে ব্যাপারটা কি হচ্ছে। লাইন ডায়াগ্রাম, ধরো কোনো একটা জায়গার পপুলেশন যে ডাটা দিয়েছে, সেই কোনো একটা ধরো স্টেটের বলেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টসের পপুলেশন যে যে ম্যাক্সিমাম যে পপুলেশন আছে, সেই ম্যাক্সিমাম পপুলেশনকে লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখাও, ঠিক আছে। তাই আমি বললাম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাগুলো আছে, সেই জেলাগুলোর যে পপুলেশন, মোট যে পপুলেশন, হাইয়েস্ট নয়, মোট যে পপুলেশন, টোটাল যে পপুলেশন, সেই টোটাল পপুলেশনকে তুমি লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। আমরা কি করব, লাইন ডায়াগ্রাম, ধরো আমি এটা করলাম, আমি কি বলেছি, একটা স্কেল আমাকে ধরতে হবে, একটা নর্মালি স্কেল ধরতে হবে, ঠিক আছে। স্কেল কিভাবে ধরবো সেটা তো তোমরা সবাই জানো, 0.5 বা 0.1 1 সেন্টিমিটারের করে গ্যাপ গ্যাপ হিসেবে ধরি, ঠিক আছে। এদিকে আমরা কি করবো, এদিকে পপুলেশন দেবো এইভাবে, ঠিক আছে, 10,000, 20,000, 40,000, 50,000 এইভাবে দেবো। এবং এদিকে কি করবো, নির্দিষ্ট গ্যাপে কি করব, নির্দিষ্ট গ্যাপে আমি ওই যে যাই আমার জেলাগুলো দিয়েছি, এটা বাঁকুড়া, এটা পুরুলিয়া, এটা মেদিনীপুর, এটা বীরভূম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কলকাতা, এইভাবে ধরো আমি করলাম। করার পর কি করতে হবে, ধরো এখানে আছে গিয়ে ধরো 20,000 পপুলেশন, ঠিক আছে, 40,000, আমি দুটো করে ডিজিট লিখছি, 40,000, 50,000, 60,000, 70,000, অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি, ঠিক আছে, এদের থেকে তো পপুলেশন অনেক বেশি। এবারে বললাম বাঁকুড়া জেলার পপুলেশন হচ্ছে 20,000, তাহলে আমি দেখাবো কি হবে, এই বাঁকুড়া থেকে সোজা তুলে দেবো, এইভাবে একটা লাইন তুলে দেবো, এখানে একটা পয়েন্ট করবো, এটা হচ্ছে গিয়ে তোমার লাইন ডায়াগ্রাম। আর বললাম পুরুলিয়া আছে ধরো 40,000, তাহলে 40,000 আমি এবার তুলে দিলাম, ঠিক আছে। আবার মেদিনীপুর বললাম আমি আছে 50,000, 50,000 আমি এবার তুলে দিলাম, ঠিক আছে, এবার তুলে দিলাম। আবার ধরো বীরভূম বললাম আছে 30,000, তাহলে 30,000 আমি এইভাবে তুলে দিলাম, ঠিক আছে। আবার আমি কলকাতা বললাম 70,000, এখানে আমি তুলে দিলাম, ঠিক আছে, এবার পয়েন্টটা হলো না এখানে, ঠিক আছে। এইভাবে যখন আমি
ভৌগোলিক এলিমেন্টস এর কোন একটি বিষয়কে যখন লাইনের মাধ্যমে এভাবে তুলে ধরি তখন সেটা হয় লাইন ডায়াগ্রাম। এবং যথারীতি এখানে স্কেল থাকবে, যে এই যে স্কেল গুলো, এটা তো স্কেল থাকবে যে 1 সেমি সমান হচ্ছে কি তোমার 10,000 পপুলেশন, 10K পপুলেশন, ঠিক আছে, মানে 1 সেমি। ঠিক আছে, তাহলে আমাকে 2 সেমির দাগ টানতে হবে। এখানে কত, এখানে যদি 40,000 তাহলে 4 সেমি আমাকে দাগ টানতে হবে। ঠিক আছে, এখানে 60,000 তাহলে 6 সেমি আমাকে দাগ টানতে হবে। সুতরাং এই যে চিত্রটা আমরা করছি এটাকে বলা হয় লাইন ডায়াগ্রাম। মনে রাখবে, লাইন ডায়াগ্রামে এইভাবে লাইনের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, এটা 1 ডাইমেনশনাল যে প্রথম ভাগটা ছিল সেটা লাইন ডায়াগ্রাম। পরে দেখো চলে আসবো আমরা বার ডায়াগ্রাম। পরে কি আছে, পরে আছে বার ডায়াগ্রাম বা বার চিত্র, যেটাকে বাংলাতে বলা হয় স্তম্ভ চিত্র, স্তম্ভ লেখ বলা হয়। ঠিক আছে, বার ডায়াগ্রামে কি করা হচ্ছে না, বার ডায়াগ্রামে কিছু আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আকার কিছু বার তৈরি করা হয়। বার মানে এরকম লম্বা স্ট্যান্ড, এটা এইভাবেও হতে পারে, এটা এইভাবেও হতে পারে। ঠিক আছে, এইভাবে কিছু আয়তকার রেক্টেঙ্গুল, সরি আয়তাকার হচ্ছে কি তোমার যে চিত্র, সেই আয়তকার চিত্র যখন কোনো একটি স্থানের বিভিন্ন ভৌগোলিক এলিমেন্টসকে, ঠিক আছে, ভৌগোলিক এলিমেন্টসকে যখন তুলে ধরে তখন সেটাকে আমরা বার চিত্র বা স্তম্ভলেখ চিত্র বলি। ঠিক আছে, এখন স্তম্ভলেখ যে চিত্র, সেই চিত্রের মাধ্যমে আমরা কি পপুলেশন গ্রোথকে তুলে ধরতে পারি, বিভিন্ন সময়ের লিটারেসি রেটকে তুলে ধরতে পারি, বিভিন্ন সময়ের প্রোডাকশনকে তুলে ধরতে পারি, তাই তো। এখানেও দুটো এক্সিস থাকে, এক্স এক্সিস থাকবে, ওয়াই এক্সিস থাকবে। ঠিক আছে, এখন কিভাবে আমি এই বার ডায়াগ্রামকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করতে পারি না, বার ডায়াগ্রামের আমরা যখন শ্রেণীবিভাগ করেছিলাম তখন আমরা পড়েছিলাম যে বার ডায়াগ্রাম হচ্ছে 3 ধরনের, তোমার হচ্ছে গিয়ে 4 ধরনের, সিম্পল, মাল্টিপল, কম্পাউন্ড আছে, ডুও ডাইরেকশনাল। তাহলে দেখো সিম্পল বার ডায়াগ্রাম, সিম্পল যদি আমি প্রথমটা পড়ি, কি আছে প্রথমে, সিম্পল। সিম্পল মানেই বুঝতে পারছি যে সাধারণ বার ডায়াগ্রাম। ধরো আমি এখানে একটা ছবি করলাম এইভাবে। ঠিক আছে, এখানে দেখালাম যে পপুলেশন গ্রোথ, ঠিক আছে, তোমার হচ্ছে 10,000, তোমার হচ্ছে গিয়ে 10, 20, 30, 40, এবার দেখালাম পপুলেশন গ্রোথ। আর এদিকে দেখাচ্ছে বিভিন্ন ইয়ার, ঠিক আছে, 1951 সাল, এদিকে 1951 সাল, 1921 সাল, 1991 সাল, ঠিক আছে, এটা 2001 সাল। কি করবো এবারে, এইবারে যে পপুলেশন যে গ্রোথ হয়েছিল সেই পপুলেশন গ্রোথটাকে যখন আমি সিম্পল বার, ধরো ধরো 20% বা বৃদ্ধি পেয়েছে, তখন সেটাকে আমি এইভাবে করতে পারি। পদ্ধতিগুলো আমি পরে যাব, এখন শুধুমাত্র দেখে নাও যে কিভাবে সিম্পল বার ডায়াগ্রাম হয়, তোমরা যদিও পড়েছো। এবং মনে রাখবে বার ডায়াগ্রাম করার সময় মাঝখানের যে গ্যাপগুলো, মাঝখানের গ্যাপ সেম থাকবে, এবং এদের যে প্রস্থও কিন্তু একই থাকবে। এখানে স্টার্টিং এর যে গ্যাপ সেটাও একই থাকবে, মাঝখানের হচ্ছে কি তোমার যে প্রস্থ, দুটো বারের যে প্রস্থ সেটাও একই থাকবে, শুধুমাত্র হাইটটা কিন্তু পরিবর্তন হবে। ধরো 1981 সালে কি হয়েছে, 1981 সালে ধরো 40% হয়েছে, অ্যাজ পার এক্সাম্পল বলছি, এতটা তো হয়নি। আমি 40% আমি এইভাবে করলাম, এইভাবে করলাম। তাহলে মাঝখানের যে গ্যাপ আমার এখানেও কিন্তু সেই গ্যাপই থাকবে, কিন্তু যখন আমি ছবিটা করব তখন আমি স্কেলের সাহায্যে সেই যে কতটা গ্যাপ থাকবে ডিফারেন্সটা আমি আগে ক্যালকুলেশন করে নেবো। তাহলে 1991 সালে ধরো কমে গেছে 20% আবার চলে আসে, তাহলে আমি এটা 20% করলাম। ঠিক আছে, এইভাবে এইভাবে যখন আমি কোনো একটি পার্টিকুলার বা কোনো একটি বিভিন্ন সময়ের কোনো একটি ডেটাকে বিভিন্ন সময়ের যে সময়ের মাধ্যমে যে পরিবর্তিত হয়েছে সেটাকে আমি যখন প্রেজেন্ট করছি একটি আয়তাকার চিত্রের মাধ্যমে, তখন সেটি হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম। এটা কি হবে, সিম্পল বার ডায়াগ্রাম। শুধুমাত্র একটি বিষয়কে বিভিন্ন সময়ে যে পরিবর্তন, এখানে আমি প্রোডাকশনও দেখাতে পারি যে গমের প্রোডাকশন কি হয়েছে বিভিন্ন সময়, ঠিক আছে, বা ধানের প্রোডাকশন কি হয়েছে বিভিন্ন সময় হয়েছে। এটা গেল সিম্পল বার ডায়াগ্রাম। এবার কম্পাউন্ড বার ডায়াগ্রাম দেখো, কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড মানে হচ্ছে কি যেখানে দুটোকে একসাথে যোগ করে দেখানো হচ্ছে, কম্পাউন্ড বার ডায়াগ্রাম। এখানে কি দেখানো হচ্ছে না, কম্পাউন্ড বার ডায়াগ্রামে দুটি বিষয়কে একত্রে করে দেখানো হচ্ছে। যেমন ধরো আমি বলতে পারি যে আমাদের মেল ফিমেল যে লিটারেসি রেট, সেই লিটারেসি রেটকে বিভিন্ন সময়ের সাথে বা সেন্সাস ইয়ারের সাথে কম্পেয়ার করে বার ডায়াগ্রামের সাহায্যে দেখাও। তখন আমরা কি করি, কম্পাউন্ড বার ডায়াগ্রামে কিভাবে করি, এইভাবে করি তো।
এখানে ইয়ার গুলো থাকে 1951, 1981, 1900 তোমার হচ্ছে 91, এটা থাকবে তোমার 2001। ঠিক আছে, এখানে কি করি, এখানে ধরো আমি করলাম এটা হচ্ছে মেল পপুলেশন এবং পাশেই করলাম ফিমেল পপুলেশন, এইদিকে থাকবে লিটারেসি রেট গুলো। ঠিক আছে, সিম্পল এখানেও করলাম হচ্ছে গিয়ে মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন। তার মানে মেল ফিমেল পপুলেশন আমি একসাথে দেখাচ্ছি, কম্পাউন্ড করে দেখাচ্ছি, দুটো একসাথে যোগ, মানে যৌগিক বার ডায়াগ্রাম বাংলাতে যদি করো এটাকে বলা হয় যৌগিক বার ডায়াগ্রাম। হয়েছে। আবার ধরো এখানে এইভাবে চিত্রটা হলো, এখানে এইভাবে দেখাচ্ছি মেল এন্ড ফিমেল। ঠিক আছে, আবার এটা এখানে এইভাবে দেখাচ্ছি মেল এন্ড ফিমেল পপুলেশন। তাহলে এইভাবে যখন দুটো বিষয়ের, আমি এখানে ধান গমেরও দেখাতে পারি, বিভিন্ন প্রোডাকশন দেখাতে পারি, যে প্রত্যেকটি সালের বিভিন্ন দ্রব্য ধান এবং গমের প্রোডাকশন দেখাও, তখন আমরা কিন্তু এইভাবে দেখাতে পারি। দুটোর তুলনামূলক কিন্তু আলোচনা এই কম্পাউন্ড যে বার ডায়াগ্রাম, সেই কম্পাউন্ড বার ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারি। আবার এখানে ফ্যামিলির এক্সপেন্ডিচার দেখাতে পারি, তার মানে হচ্ছে ইয়ে, আবার বিভিন্ন ধরো খেলা হচ্ছে এখন রান রেট আমরা দেখাতে পারি, রান রেট দেখাতে পারি যে ওভার পিছু রান রেট কত হয়েছে, কোন ওভারে বেশি বল বেশি মেরেছে, কোন ওভারে কম মেরেছে, সেটাও কিন্তু আমরা কম্পাউন্ড দেখাতে পারি, দুটো টিমের মধ্যে দেখাতে পারি। ঠিক আছে, এই টিমে এই ওভার এত মেরেছিল, এই টিমে এই ওভারে এত রান ছিল। ঠিক আছে, দেখবে লাইন গ্রাফের মাধ্যমে ওখানে দেখানো হয়। ঠিক আছে, তাদের যে প্রোগ্রেসিভ যে রেটটা, খেলার যে প্রোগ্রেসিভ রেটটা, সেটা দেখবে লাইন গ্রাফের সাহায্যে কিন্তু দেখানো হয়। সুতরাং এই যে কম্পাউন্ড বার ডায়াগ্রামের দুটি বিষয়ের যখন তুলনামূলক আলোচনা করা হয়, তখন কিন্তু এই কম্পাউন্ড বা যৌগিক যে বার ডায়াগ্রাম, সেই যৌগিক বার ডায়াগ্রামের ব্যবহার করা হয়। সব থেকে বেস্ট হয় এখানে লিটারেসি রেট দেখাতে গেলে, মেডিসিনের প্রোডাকশন দেখাতে গেলে, ফুডের তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি, তোমার হচ্ছে গিয়ে দেখাতে গেলে বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি, থার্মাল ইলেকট্রিসিটি, হাইড্রো ইলেকট্রিসিটি, এই সমস্ত ব্যাপারগুলো যখন দেখানো হয়, তখন কিন্তু এই কম্পাউন্ড বার ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। এটা গেল কম্পাউন্ড। তারপরে কি ছিল, তারপরে ছিল ডুও ডাইরেকশন বার ডায়াগ্রাম। ঠিক আছে, ছিল না ডুও ডাইরেকশনটা কি, না ডুও, সরি, ডুও ডাইরেকশন, এটা বড় হাতের লিখছি, তাহলে ডাইরেকশন বার ডায়াগ্রাম। ডুও ডাইরেকশন, ডুও মানে হচ্ছে গিয়ে যখন একটি স্তম্ভ লেখর মধ্যেই আমরা বিভিন্ন বিষয়গুলোকে দেখাচ্ছি, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলোকে দেখাচ্ছি এবং সময়ানুক্রমে, তখন সেটি হবে ডুও ডাইরেকশন বার ডায়াগ্রাম। তার মানে একটি বার গ্রাফ থাকবে, ঠিক আছে, মানে বিভিন্ন সময়ের বিভিন্ন বার গ্রাফ থাকবে, কিন্তু একটি বার গ্রাফের মধ্যে বিভিন্ন বিষয়গুলোকে আমি দেখাবো। কিভাবে হবে ছবিটা দেখো, ছবিটা দেখলেই তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি ভারতের বিভিন্ন সময়ের যে থার্মাল এনার্জি, হাইড্রো ইলেকট্রিসিটি এনার্জি, তার সাথে নিউক্লিয়ার এনার্জি এবং তার সাথে জিওথার্মাল এনার্জি, যে সমস্ত এনার্জি গুলো আছে তাদের প্রোডাকশন গুলো বিভিন্ন সময়ে কিরকম কি ছিল, সেগুলো কিন্তু আমরা দেখাবো। তাহলে আমরা এখানে ডুও ডাইরেকশন যে বার গ্রাফ, ডুও ডাইরেকশন বার গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারি। ঠিক আছে, না এটা, সরি সরি সরি, একটু ভুল হলো, ডুও ডাইরেকশন বার গ্রাফের আগে আমাদের আরেকটা তোমাদের বিষয় জানানো দরকার ছিল। ডুও ডাইরেকশনটা হচ্ছে দুমুখ ডাইরেকশন। আচ্ছা, যখন বলছি আমি এটা বলে দিই, আমি আগে যেটা বললাম যে ডুও ডাইরেকশন যে বার ডায়াগ্রাম, সেই বার ডায়াগ্রামের সাহায্যে তোমার হচ্ছে কি যে একটি বার গ্রাফের মাধ্যমে দুটি বিষয়কে দেখানো হচ্ছে, এটা কিন্তু ভুল, এটা আমি ভুল বললাম। ডুও ডাইরেকশন যে বার গ্রাফ, সেই বার গ্রাফের সাহায্যে ডুও ডাইরেকশন মানে হচ্ছে কি তোমার দ্বিমুখী দ্বিমুখী বার গ্রাফ, যেখানে পজিটিভ বিষয় থাকবে এবং নেগেটিভ বিষয়গুলো থাকবে। সেই পজিটিভ এবং নেগেটিভ যে বিষয়গুলো, সেই পজিটিভ এবং নেগেটিভ যে বিষয়গুলো, সেই নেগেটিভ বিষয়গুলো কিন্তু দেখানো হবে। ঠিক আছে, আমি যেটা আগে ভুল বললাম সেটা কিন্তু ভুল বললাম, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এক্সট্রিমলি সরি, আমি ভুল বললাম, ওটা ভুলে যাও। ডুও ডাইরেকশনে মনে রাখবে যে বার গ্রাফ গুলো দুই দিকে মুখ করে থাকবে, একটা উপরের দিকে থাকবে এবং একটা নিচের দিকে থাকবে। এখন এটা কখন হবে, না এটা হবে যখন পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু থাকবে। কি বলছি, যখন পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু থাকবে, তখন সেটা হবে কি তোমার ডুও ডাইরেকশন বারগ্রাম। এবার ছবিটা করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। ডুও ডাইরেকশন মানে উপরের দিকেও থাকবে
নিচের দিকেও থাকবে। এখন এখানে আমরা কি দেখাতে পারি, ডুও ডাইরেকশনে আমরা দেখাতে পারি কোন একটি তোমার হচ্ছে গিয়ে টাকা আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে কোন একটি সময়ে ভারতীয় যে মুদ্রা, সেই মুদ্রার কখনো দাম বেড়েছে, কখনো দাম কমেছে। যখন বেড়েছে তখন সেটা পজিটিভ, যখন সেটা কমেছে তখন সেটা নেগেটিভ। ঠিক আছে, তার মানে কি করবো, তার মানে ডুও ডায়াগ্রামের ক্ষেত্রে আমার মাঝখানে একটি এইভাবে জিরো ইন্ডিকেট থাকবে, জিরো থাকবে। ঠিক আছে, এই দিকে দেখাবো আমি পজিটিভ, উপরের দিকে দেখাবো আমি পজিটিভ, এইদিকে পজিটিভ, এবং এই দিকে দেখাবো আমি মাইনাস বা নেগেটিভ। ঠিক আছে, ডুও ডাইরেকশন মানে দুমুখ থাকবে। এখন আমি বলছি যে বিভিন্ন সময়ে ভারতে বিভিন্ন সময়ে আমাদের মুদ্রার, ভারতীয় মুদ্রার যে কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে বা ইনফ্লেশন হয়েছে, সেটা আমি কিন্তু দেখাতে পারি বিভিন্ন সময়ে, কখনো বেড়েছে, কখনো কমেছে, কখনো নেগেটিভে গেছে, কখনো পজিটিভে গেছে। ঠিক আছে, ধরো আমি দেখালাম যে হচ্ছে গিয়ে বিভিন্ন সাল আমার থাকবে এখানে, ধরো 1950, এটা 1950, 1900, বাকি সব প্রসেস কিন্তু একই। 1950, এটা 1900 ধরো 61, এটা 1971, এটা থাকবে হচ্ছে গিয়ে 1981, এটা থাকবে 1991, এটা থাকবে 2001। ঠিক আছে, এখন আমি ধরো প্রথমের তিনটে সিকোয়েন্সে আমি দেখাচ্ছি। প্রথমের তিনটেতে কি হয়েছে না, প্রথমের তিনটে সিকোয়েন্সে আমি দেখবো আমাদের যে ভারতীয় মুদ্রা, সে ভারতীয় মুদ্রার যে মুদ্রাস্ফীতির পরিমাণ, বা আমি আরো কম্পেয়ার টু ডলার সেটা রেট বেড়েছে, তাহলে আমি পজিটিভ একটা ইন্ডিকেশন আছে, তাহলে আমি এইভাবে দেখালাম। এইভাবে যখন দেখাচ্ছি তখন সেটা হচ্ছে পজিটিভ দিকটা দেখাচ্ছি আমি মুদ্রার। আবার যখন ধরো আমি দেখছি যে আমার টাকার মূল্য কমে যাচ্ছে, টাকার মূল্য কমেছে, তখন আমি কি দেখাবো, এটা কি মাইনাসে থাকবে নিচের দিকে, তখন আমি এইভাবে নিচের দিকে দেখাবো, এইভাবে নিচের দিকে দেখাবো। বিভিন্ন মেজারমেন্ট থাকবে, বাকি প্রসেসে কি, তখন সেটি হয়ে যাবে কিন্তু ডুও ডাইরেকশন বার গ্রাফ। ঠিক আছে, এখানেও স্কেল থাকবে, এখানেও স্কেল থাকবে। ঠিক আছে, প্রসেসগুলো কিন্তু একই। এখানেও তোমার হচ্ছে গিয়ে ইন্ডিকেটর থাকবে, এইভাবে কতটা কি তুমি গ্রাফটা করবে, বা সরি কতটা কি তুমি বার ডায়াগ্রামটা করবে, সেটা হয়েছে। এটা গেল ডুও ডাইরেকশন বার ডায়াগ্রাম। এখানে তোমাদেরকে আরেকটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে কি তোমার এই যে আমি কম্পাউন্ড বার ডায়াগ্রাম দেখেছি, এটাও কিন্তু এক ধরনের কম্পাউন্ড বার ডায়াগ্রাম। আবার এক ধরনের বার ডায়াগ্রাম আমি কিন্তু এখানে দেখাতে পারি, সেটা হচ্ছে এইভাবে দেখো, যেটা আমি বলছিলাম ডুও ডায়াগ্রাম, যেটা আমারই ভুল হয়েছিল বলাতে, সেটা দেখো। কম্পাউন্ডে কি হয়েছে, এখানেও দুটো বিষয়কে কম্পেয়ার করে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে কি হবে, এখানে একটি বার গ্রাফের মধ্যে বিভিন্ন বিষয়গুলোকে যখন দেখাচ্ছি, কি আমি বলছিলাম যে আমি আগেরটাতে আলোচনা করতে যাচ্ছিলাম, যেটা ডুয়োতে যেটা ভুল হলো, যে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন সময়ের যে এনার্জির যে প্রোডাকশন, কত ওয়াট উৎপন্ন হয়েছে থার্মাল থেকে, তারপরে হাইড্রো ইলেকট্রিসিটি থেকে, নিউক্লিয়ার থেকে, সেটাকে যখন আমি একটি বারগ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তখন সেটা কি, তখন সেটা কম্পাউন্ড হবে। কি হবে ধরো, কিরকম হবে সাল অনুযায়ী, প্রত্যেকটি কিন্তু সময় অনুযায়ী হবে, বারগ্রাফ কিন্তু সময় অনুযায়ী হয়। ঠিক আছে, ধরো আমি এটা দেখাচ্ছি 2010 সাল, এখানে 2010 আছে, এখানে 2015 আছে, 2015 আছে, এবং এখানে 2020 আছে। ঠিক আছে, এখানে আমি দেখাবো হচ্ছে গিয়ে এখানে আমার কত মেগাওয়াট প্রোডাকশন হয়েছে, এদিকে মেগাওয়াট আমি দেখাচ্ছি, এদিকে মেগাওয়াট আমি দেখাচ্ছি। ঠিক আছে, এইবারে ধরো 2010 সালে আমি দেখালাম যে এইভাবে টোটালটা আমি করলাম, টোটাল আমার বারগ্রাফের লেন্থ হয়েছে এতটা, হাইট হয়েছে এতটা, এবং 2015 সালের হাইট হয়েছে এতটা, আর 2020 সালে হাইট হয়েছে এতটা। মানে দিন দিন প্রোডাকশনের পরিমাণ বাড়ছে। এইবারে এই যে প্রত্যেকটি আমি স্তম্ভ লেখ করলাম, এই প্রত্যেকটি স্তম্ভ লেখর মধ্যে আমি কি দেখাচ্ছি, বিভিন্ন যে এনার্জি প্রোডাকশন হয়েছে, আমার উৎপাদিত হয়েছে, সেগুলোকে দেখাচ্ছি। তেমন আমি এখানে করলাম হচ্ছে কি আমার এখানে এটা এটা হচ্ছে কি থার্মাল এনার্জি, এটা হাইড্রো ইলেকট্রিসিটি, আর আমি ধরলাম এটা নন কনভেনশনাল এনার্জি, যেগুলো অচিরাচরিত শক্তি যে সমস্ত আছে। এদিকে কিলোওয়াট থাকবে 2000 মেগাওয়াট, এদিকে 4000 মেগাওয়াট, এদিকে হচ্ছে গিয়ে তোমার 5000 মেগাওয়াট, এইভাবে আর কি 6000 মেগাওয়াট। ঠিক আছে, এইভাবে যখন একটি চিত্রের মাধ্যমে যখন আমি দেখাবো, ধরো আমি এবারে এটা ডিভিশন করে দিলাম, আবার এটা করলাম, এটাই ভাবে করলাম, এটাই ভাবে করলাম, এটাই ভাবে করলাম, এটাই ভাবে করলাম। ঠিক আছে, এইভাবে যখন আমি প্রেজেন্ট করছি,
ঠিক আছে, একটি মাত্র বার ডায়াগ্রামের মাধ্যমে যখন বিভিন্ন বিষয়গুলিকে যখন আমি তুলে ধরছি, তখনও সেটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড বার ডায়াগ্রাম। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যেটা কম্পাউন্ড বার ডায়াগ্রাম। আর এখানে অবশ্যই একটা ইন্ডেক্স লাগে আমাদের, অবশ্যই ইন্ডেক্স লাগে। এবারে এগুলো শেড করে দেওয়া হয় হালকা করে, বিভিন্ন সাদা বা হলুদ কালারে এগুলো এইভাবে শেড করে দেওয়া হয়। এবং পরবর্তী ক্ষেত্রে কি করা হয়, পরবর্তী ক্ষেত্রে এগুলো ইন্ডেক্সে এই কালারগুলোকে বলা হয় যে এটা থার্মাল, এটা হচ্ছে গিয়ে উইন্ড, এই সমস্ত বিষয়গুলো। তাহলে কম্পাউন্ড মনে রাখবে, কম্পাউন্ড বার ডায়াগ্রাম। এটাকে অনেক সময় মাল্টিপল বার ডায়াগ্রামও বলা হয়, মাল্টিপল বার ডায়াগ্রাম। ঠিক আছে, বার ডায়াগ্রাম। এখানে শুধু আপাতত তোমরা মনে রাখো, ক্যালকুলেশন ভুলে যাও, ক্যালকুলেশন আমরা পরে আসবো স্ট্যাটিস্টিকে। ঠিক আছে, এখন এগুলোর থেকে স্টেটমেন্ট তুলে তুলে কোশ্চেন দেয়। ঠিক আছে, ওই জন্য এদের বেসিক গুলো জানা কিন্তু আমার অবশ্যই জরুরি। ঠিক আছে, যদি তুলে দেয় যে কম্পাউন্ড বার ডায়াগ্রাম কোনটা, ক্যারেক্টারিস্টিক কি, যাতে অসুবিধা না হয় সেই জন্য এটা দেখালাম। সিম্পলের ক্ষেত্রে এইভাবে দেখানো হচ্ছে, মাল্টিপল বা কম্পাউন্ডের ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে। ঠিক আছে, আবার ডুও ডায়াগ্রাম যদি দেখো, ডুও ডায়াগ্রাম মানে উভয়মুখী বার ডায়াগ্রাম, উভয়মুখী বার ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে এই দিকে একটা, উপরের দিকে একটা, নিচের দিকে। এখন কখন থাকবে, যখন পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালু থাকবে। যদি কোশ্চেন এক্সামিনার দেন যে যখন কোনো ভৌগোলিক এলিমেন্টসের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু থাকবে, তখন সেই পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুকে বেস করে আমি কোন ধরনের বার ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, এইটি কিন্তু কোশ্চেন। কোন ধরনের বার ডায়াগ্রাম, তখন বলবে স্যার ডুও ডাইরেকশন বার ডায়াগ্রাম কিন্তু আমি অঙ্কন করতে পারি। হয়েছে, এগুলো গেল বার ডায়াগ্রাম। এখন তারপরে আছে গিয়ে পিরামিড ডায়াগ্রাম। আমার শ্রেণীবিভাগের ছিল না, শ্রেণীবিভাগের সেকেন্ডে ছিল পিরামিড ডায়াগ্রাম। পিরামিড কি, তোমরা পিরামিড করেছো, জনসংখ্যার পিরামিড করেছো। ঠিক আছে, পপুলেশন পিরামিড পড়েছো। ঠিক আছে, এজ সেক্স পিরামিড পড়েছো। সেগুলো কি, সেগুলো হচ্ছে গিয়ে সবই হচ্ছে গিয়ে তোমার পিরামিড ডায়াগ্রাম। তার মানে আমরা বলতে পারি যে পিরামিড ডায়াগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ডেমোগ্রাফিক কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন, ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক কোন একটি অঞ্চলের তুলে ধরতে পারি। কিসের মাধ্যমে, পিরামিড যে চিত্র, সেই পিরামিড চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি। পিরামিড ডায়াগ্রাম একটা হচ্ছে গিয়ে হায়ারকিয়াল স্ট্রাকচার, যেখানে তোমার কখনো বাড়ে, কখনো উপর দিকে বাড়ে, কখনো উপর দিকে কমে। ঠিক আছে, এই ধরনের একটা চিত্র। এখন পিরামিড ডায়াগ্রামের কিছু ভাগ আছে, সেই ভাগগুলি কিন্তু জানতে হবে। ঠিক আছে, পিরামিড ডায়াগ্রাম তোমরা হেডিং করে নেবে, পিরামিড ডায়াগ্রাম। পিরামিড ডায়াগ্রামের প্রথমে আছে সিম্পল পিরামিড ডায়াগ্রাম। কি আছে প্রথমে, সিম্পল পিরামিড ডায়াগ্রাম। সিম্পল পিরামিড যে ডায়াগ্রাম, সেটা কি, যেটা তোমরা জনসংখ্যার যে চিত্রটা, জনসংখ্যা এইচ6 পিরামিডের যে চিত্রটা তোমরা দেখো হিউম্যান জিওগ্রাফিতে যেটা আছে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি তোমার সিম্পল পিরামিড। যেখানে কি দেখানো হচ্ছে সিম্পল পিরামিডে, না সিম্পল পিরামিডে মেল এবং ফিমেল পপুলেশন, তার মানে দুটো জিনিসকে, দুটো জিনিসকে যখন আমরা একটি চিত্রের মাধ্যমে, পিরামিড চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করছি, তখন সেটা হচ্ছে সিম্পল পিরামিড ডায়াগ্রাম। তাই তো, সিম্পল পিরামিড ডায়াগ্রাম কি রকম হয়, আমরা কি করি, এরকম দুটো, এরকম একটা থাকে এক্সিস, এরকম একটা থাকে অক্ষ, এবং লম্ব মাঝখানে একটা এরকম এক্সিস থাকে। হয়েছে, এদিকে কি থাকে, এদিকে আমরা পপুলেশনের পার্সেন্টেজ করে থাকি, এদিকে পপুলেশন পার্সেন্টেজ, এদিকে পপুলেশন পার্সেন্টেজ আমরা করে থাকি। ঠিক আছে, 2%, 3%, 5%, 10%, 20%, 30%, এইভাবে আমরা পপুলেশনের পার্সেন্টেজ থাকে, এদিকে পপুলেশনের পার্সেন্টেজ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পিরামিড ডায়াগ্রাম হচ্ছে গিয়ে পপুলেশনের ক্ষেত্রে বা ডেমোগ্রাফির ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য, সব থেকে ভালোভাবে, সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে বেশি ইউজ হয় কিন্তু এই ডেমোগ্রাফিতে বা পপুলেশন জিওগ্রাফিতে ব্যবহার করা হয় এই যে পিরামিড। ঠিক আছে, এক্ষেত্রে কি করা হবে, সিম্পল যে পিরামিড যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে মেল এবং ফিমেল যে পপুলেশন, সেই পপুলেশনের যে পার্সেন্টেজ, সেই পপুলেশনের পার্সেন্টেজকে যখন আমরা তাদের এজ গ্রুপ অনুযায়ী সাজিয়ে সাজিয়ে পিরামিডের আকারে প্রেজেন্ট করছি, তখন সেটি হচ্ছে সিম্পল পিরামিড ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এখানে কি হচ্ছে, এখানেও হচ্ছে কি তোমার
পার্সেন্টেজ থাকবে, এদিকে এদিকে কি থাকবে, এদিকে ফিমেল পপুলেশন, এদিকে মেল পপুলেশন। মাঝখানে কি থাকবে, মানে মাঝখানে এজের যে গ্যাপ গুলো থাকবে সেই 0 থেকে 4 থাকবে, এখানে 5 থেকে 9 থাকবে, 10 থেকে হচ্ছে গিয়ে 10 থেকে ধরো কত থাকবে, 10 থেকে 14 থাকবে, তোমার হচ্ছে কি 15 থেকে 19 থাকবে, এবার প্রত্যেকটির এক ডিফারেন্স থাকবে, ঠিক আছে। এবং এই যে এজ গ্যাপ, সেই এজ গ্যাপ অনুযায়ী আমরা সেই যে পিরামিড, সেই পিরামিডকে প্রেজেন্ট করি। কিভাবে পিরামিড প্রেজেন্ট করি, ধরো 0 থেকে 4 পপুলেশন আছে, এত পার্সেন্টেজ, এভাবে করলাম, হচ্ছে কি মেল পার্সেন্ট, এদিকে আমরা লিখবো এইভাবে মেল, এদিকে ফিমেল, ঠিক আছে। এইভাবে 0 থেকে 4 আমার আছে গিয়ে ফিমেল পার্সেন্টেজ হচ্ছে এতটা, এইভাবে আমরা আবার করলাম, আবার মাঝখানে আমরা গ্যাপ ছাড়লাম, আবার এইভাবে করলাম, ঠিক আছে, আবার এইভাবে করলাম। আবার অনেকে গ্যাপ দেয়, অনেকে গ্যাপ দেয় না, এগুলো কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এইভাবে গ্যাপ দেয়। ওয়ান টাইপ অফ, কিন্তু এটাও স্তম্ভচিত্র, হরাইজন্টাল স্তম্ভচিত্র, ঠিক আছে। এইভাবে এইভাবে আমরা যখন দেখাচ্ছি তখন সেটা হচ্ছে সিম্পল পিরামিড ডায়াগ্রাম, ঠিক আছে, এটা সিম্পল পিরামিড ডায়াগ্রাম। এইভাবে আস্তে 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 উপরের দিকে কমবে এজ গ্রুপটা, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল। এখন 2 নম্বরে আছে সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম। কি আছে 2 নম্বরে, আছে সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম। এখানে কি করা হচ্ছে, এখানে দেখো কি করা হলো, এখানে করা হলো তোমার শুধুমাত্র দুটো বিষয়, মেল এবং ফিমেল পপুলেশনকে দেখানো হচ্ছে। এখানে কি করা হবে, এখানে একটি ডায়াগ্রামের মধ্যেই, এই যে পিরামিড ডায়াগ্রাম, একটি ডায়াগ্রামের মধ্যেই বিভিন্ন সময়ের, ঠিক আছে, বিভিন্ন সময়ের বা বিভিন্ন দুটি জায়গার আমরা যখন পপুলেশনের মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করি যে পিরামিডের ডায়াগ্রামের মাধ্যমে, তখন সেটা সুপার ইম্পোজড হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমি কথা বলছি, ধরো আমি এখানে একটা চিত্র আঁকছি, চিত্রটা আঁকলে তোমাদের বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। সেম প্রসেস, সেম প্রসেস, এইদিকেও করবে, এদিকেও করবে। ধরো তোমাকে বলেছে যে পশ্চিমবঙ্গে এবং হচ্ছে ঝাড়খণ্ডের যে মেল এবং ফিমেল পপুলেশন, সেই মেল এবং ফিমেল পপুলেশনকে তুমি একটি মাত্র যে পিরামিড ডায়াগ্রাম, সেই একটি মাত্র পিরামিড ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করো, তখন সেটি হবে কি, তখন সেটি হবে সুপার ইম্পোজড, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করতে পারি, এইভাবে করতে পারি এবং এইভাবে করতে পারি, ঠিক আছে। মাঝখানে যে গ্যাপ গুলো আছে আমি আর লিখছি না, এদিকে পার্সেন্টেজ, এদিকে পার্সেন্টেজ, ঠিক আছে। আমি ইন্ডেক্সে করব, যে আমি লাল কালিতে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, এবং ব্লু কালি, কালো কালিতে যেটা দেখাবো সেটা হচ্ছে ঝাড়খণ্ডের, কালো কালিতে যেটা দেখাবো সেটা হচ্ছে ঝাড়খণ্ডের, ঠিক আছে। এখন আমি এখানে এজ গ্রুপ গুলো থাকবে হচ্ছে কত, ধরো 0 থেকে 4, 4 থেকে হচ্ছে 5 থেকে, সরি 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, এইভাবে থাকবে। এখন এখানে কি করব, এখন আমি ওয়েস্ট বেঙ্গলের দেখাবো, যে 0 থেকে 4 এর ফিমেল, এদিকে মেল, এদিকে ফিমেল, এটা সবসময় মনে রাখবে, এদিকে মেল, এদিকে ফিমেল। এখন 0 থেকে 4 কি আছে, 0 থেকে 4 পপুলেশন পার্সেন্টেজ আমি ওয়েস্ট বেঙ্গলের দেখালাম, যে আমার আছে 4%, এইভাবে দেখালাম, 4% আছে, এদিকে মেল আর ফিমেল আছে 10%, আমি দেখালাম, ঠিক আছে। একটা করলেই বাকিটা বুঝতে পেরে যাবে। এবারে আমি ওয়েস্ট বেঙ্গলের টাইপ দেখালাম লাল কালিতে, ঠিক আছে, এটাকে এইভাবে ইন্ডিকেট করে দিলাম, এটাকে এইভাবে ইন্ডিকেট করে দিলাম। এবং এর উপরে আমাকে কি দেখাতে হবে, এর উপরে আমাকে দেখাতে হবে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের আমাকে দেখাতে হবে মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন। আমি দেখালাম ঝাড়খণ্ডের মেল পপুলেশন আছে 3%, তাহলে আমি এটা এইভাবে এর উপরে সুপার ইম্পোজ করলাম 3%, এবং এইদিকে আছে ধরো 5%, এদিকে আছে 5%, আমি এইভাবে দেখালাম, ঠিক আছে। এবং এটা ইন্ডিকেশন আমি এইভাবে এইভাবে করে দিলাম, যেহেতু আমি ইন্ডেক্স এইভাবে দেখেছি, আগে এটা করতে হবে তারপরে ইন্ডেক্স করতে হবে। এই যে এইভাবে যে পিরামিড ডায়াগ্রামটা হবে, সেটা হবে সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম। তার মানে আমার এটা বিভিন্ন ইয়ারের, দুটো ইয়ারেরও দেখাতে পারি, যে বিভিন্ন ইয়ারের গুলো দেখাও, পপুলেশনের যে মেল ফিমেলের যে রেশিও, সেটা সরি পার্সেন্ট, এটা তুমি সময়ের ইয়েতে দেখাও, সেটাও হবে, কিন্তু দুটি স্থানের দেখাও, সেটাও কিন্তু তোমার এই সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রামের মাধ্যমে দেখানো যেতে পারে। তারপরের চিত্রটা কি হবে, তারপরের চিত্রটা এরকম হবে, এইভাবে হবে, এইভাবে হলো ওয়েস্ট বেঙ্গলের, এইভাবে ওয়েস্ট বেঙ্গলের, এটা এইভাবে করলে, এবং তার উপরে কি হবে সুপার ইম্পোজড, তার উপরে হবে ঝাড়খণ্ডের, এইভাবে করলে, সুপার ইম্পোজ করলে এই হবে, ঠিক আছে। এটা হলো তোমার হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের, এটা হচ্ছে সুপার ইম্পোজ, এইভাবে এইভাবে কিন্তু পিরামিডটা উপরের দিকে আমরা আঁকবো, ঠিক আছে। এটা গেল সুপার ইম্পোজড। এরপর
পিরামিড ডায়াগ্রাম। 3 নাম্বার আছে কি? 3 নাম্বার আছে কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম। দেখো 3 নম্বরে কি, কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম। এখানে কি করেছে, কম্পাউন্ড যে পিরামিড ডায়াগ্রামটা আছে এটা ওয়ান টাইপ অফ কিন্তু সুপার ইম্পোজড ডায়াগ্রাম। কি বলছি এখানে, কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রামটা হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম। এখানে এখানে কি করা হবে, এখানে সিঁড়ির ধাপ যেরকম হয়, দেখো আমরা আগেরটাতে কি রকম করলাম, আগেরটাতে যদি তোমাদেরকে ছবিটা দেখায়, আগেরটাতে দেখো কিভাবে করলাম, এইভাবে করলাম, সুপার ইম্পোজটা এইভাবে করলাম। কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে কিন্তু এইভাবে থাকবে না, পুরোটাই একটা স্তম্ভচিত্র থাকবে, পুরোটাই একটা তোমার হচ্ছে গিয়ে সাইত বারগ্রাফ থাকবে, ছবিটা আঁকলে বুঝতে পারবে, ঠিক আছে। এবং সেটার মাধ্যমে আমরা কি দেখাবো, সেটার মাধ্যমে কম্পাউন্ড দুটো বিষয়কে আমরা কম্পাউন্ড বারগ্রাফ করলাম না, সেরকম কম্পাউন্ড পিরামিডের আমরা দুটো বিষয়কে একসাথে দেখাবো। ঠিক আছে, কি বিষয়কে দেখাতে পারি, ধরো বিভিন্ন সময়ের, আমরা বললাম যে এমন একটা পিরামিড চিত্র ক্যালকুলেশন বা অঙ্কন করো যেখানে আমরা রুরাল, গ্রামীণ এবং শহরের জনসংখ্যাকে আমরা দেখাবো বিভিন্ন সময়ের। তাহলে আমাকে ছবিতে যদি করি, ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে। স্কেল কিন্তু প্রত্যেকটা আছে, আমি এখন স্কেলে যাচ্ছি না, শুধুমাত্র কম্পাউন্ড যে পিরামিড, সেই কম্পাউন্ড পিরামিডের চিত্রটা বা ছবিটা একটু দেখে নাও যে কিরকম হবে কম্পাউন্ড পিরামিডের ক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যখন ছবিটা করব, এখানেও ইন্ডিকেশন তোমার থাকবে, টোটাল এইভাবে আমরা একটা পিরামিড এর সাইজ একটি বারগ্রাফ করব, প্রত্যেকটি এটি স্কেল অনুযায়ী করব, এটি হচ্ছে 2011 সাল, 2011 সাল দেখাবো, যে উপর দিক থেকে আস্তে আস্তে, এটা মনে রাখবে কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রামে সবসময় নিচের দিকে যে সালটা হয়ে আসছে সেটা দেখাবেন, 2011, 2012, 2013, 2014, উপর দিকে সালটা কিন্তু কমে কমে আসবে। এখন এটা হচ্ছে 2011। এরপরে কি আছে, এরপরে আমি দেখালাম যে এখানে আছে 2000 তোমার হচ্ছে গিয়ে 1 সাল, উপরে কি দেখালাম, উপর হচ্ছে গিয়ে 1991 সাল, উপরে কি দেখালাম 1900, এটা ধরো 2011 লিখলাম, এটা হচ্ছে গিয়ে 2001 সাল লিখলাম, এটা 1991 লিখলাম, এটা 1981 লিখলাম, এটা হচ্ছে গিয়ে 1971 লিখলাম, এটা 1900 হচ্ছে গিয়ে তোমার 61 লিখলাম। এইবারে কি বলেছি, ছবিটা আগে দেখো, এইবারে বলেছে যে কম্পাউন্ড, আমি কি বলেছি, এটার মধ্যে দুটো জিনিসকে দেখানো হচ্ছে, একটা আরবান, একটা রুরাল পপুলেশন। তাহলে আমি এইভাবে 2011 সালে আমি দেখলাম আরবান পপুলেশন আমার এত পার্সেন্টেজ আছে, এটা সমস্ত কিছু পার্সেন্টেজ বা পপুলেশনও তুমি দেখাতে পারো, নো ডাউট, কোনো অসুবিধা নেই। এখানে আমি দেখালাম যে আমার পার্সেন্টেজ আছে 31% আছে, 31% আমি দেখালাম, এটা আরো কম ছিল, আমি দেখালাম, এখানে আরো কম ছিল আরবান, এখানে আরবান আরো কম ছিল, এখানে আরো কম ছিল, এখানে আরো কম ছিল। এইবারে আমি যেগুলো দেখালাম এটা আরবান পপুলেশনটাকে, এটা আমি এইভাবে ইন্ডিকেট করে দিলাম যে এই দিকের যে পোর্শনটা আছে, বাঁ দিকের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আরবান পপুলেশন, এবং ডান দিকের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা হচ্ছে তোমার গ্রামীণ জনসংখ্যা। ঠিক আছে, গ্রামীণ, এদিকটা আরবান, এদিকটা আরবান, এবং এই দিকটা হচ্ছে গিয়ে, এদিকটা আমি পয়েন্ট পয়েন্টে করে দিলাম, এটা হচ্ছে রুরাল বা গ্রামীণ জনসংখ্যা। এটাকেই বলা হচ্ছে কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম। ঠিক আছে, এবারে চিত্রটাকে আরো ভালোভাবে 3 ডাইমেনশনালি আঁকা যায়, 3 স্টেপ মতন করা যায়। যেমন ধরো এইভাবে চিত্রটাকে আমি আরো ভালোভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, সরি, এইভাবে যে তোমার 3D তে আমি করতে পারি, 3D তে আমি এবারে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, আবার এইভাবে করতে পারি। ঠিক আছে, এইভাবে, 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 ঠিক আছে, এইভাবেও আর কি দেখাতে পারে আর কি। 3D অ্যাকচুয়ালি এটা 3D তে করা হয়, আমি এটা 2D তে দেখালাম তোমাদেরকে, এইভাবে এটা বেড়ে বেড়ে সিঁড়ির যেরকম ধাপ হয় সেই ধাপের মতো হবে আর কি। ঠিক আছে, এইভাবে, এইভাবে, এইভাবে হবে। ঠিক আছে, এইবারে এইগুলো এইভাবে, 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 এইভাবে দেখানো হবে। ঠিক আছে, এটা এইভাবে, এইভাবে দেখানো হবে। এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম। ঠিক আছে, তার মানে কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম আমি যখন দেখাচ্ছি, সেখানে কি দেখাচ্ছি, সেখানে দুটো বিষয়কে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা গেল পিরামিড, তাহলে আমার পিরামিড কিন্তু শেষ হয়ে গেল, পিরামিডে যে 3টে ছিল সেই 3টে ভাগ শেষ।
এরপরে 4 নম্বরে কি ছিল? 4 নম্বরে আমরা যদি শ্রেণীবিভাগটা দেখি, 4 নম্বরে আমাদের ছিল এই যে 4 নম্বরে কি ছিল? উইন্ডোজ ডায়াগ্রাম। 4 নম্বরে ছিল উইন্ডোজ ডায়াগ্রাম। ঠিক আছে, উইন্ডোজ ডায়াগ্রামটা তোমরা সবাই করেছো, এটা থার্ড ইয়ারের প্র্যাকটিক্যালে ছিল তোমাদের। এখানে কি করেছো? উইন্ডোজ ডায়াগ্রামে যে বায়ুর যে প্রবাহের যে দিক, সে বায়ু প্রবাহের দিককে যখন আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপিত করি, যে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব, উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিক, সেটাকে বলা হয় উইন্ডোজ ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে 4 নম্বর মেন ছিল উইন্ডোজ ডায়াগ্রাম। ছবিটা এখানে, হ্যাঁ, উইন্ডোজ ডায়াগ্রাম। উইন্ডোজ ডায়াগ্রাম তোমরা সবাই করেছো এটা। উইন্ডোজ ডায়াগ্রামে কি হয়? বায়ুর যে দিক, বায়ুর যে ডাইরেকশন, যে 8টা ডাইরেকশনে আছে, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, ঠিক আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এইভাবে যখন আমি ডিরেকশনের গুলোকে ছবির মাধ্যমে তুলে ধরি, এবং একটি স্কেল থাকে যে 1 সেন্টিমিটার সমান 15 দিন, 1 সেন্টিমিটার সমান 10 দিন, প্রথমে আগে কি করতে হয়? প্রথমে যে কাম ডেজ যেগুলো আছে, কাম ডেজ মানে হচ্ছে কি, যেখানে বায়ু প্রবাহ নর্মাল, যেখানে সেইভাবে বায়ু প্রবাহ দেখা যায় না, শান্ত দিন, সেটাকে মাঝখানে রাখতে হয়। ঠিক আছে, শান্ত দিনটাকে মাঝখানে রাখতে হয়। এবং কি হয়? প্রথমে নর্থ, সাউথ, এগুলো স্কেল অনুযায়ী হবে, ইস্ট, ওয়েস্ট, এইভাবে কিন্তু ভাগ করতে হয় উইন্ডোজ ডায়াগ্রামের ক্ষেত্রে। তাহলে আমি এটা করলাম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এইবারে ভাগ করতে হবে। এইবার আমাকে দেখতে হবে যে নর্থের দিকে কতদিন বায়ু প্রবাহিত হয়েছে, সেই মতো স্কেল ধরতে হবে। ঠিক আছে, ধরো এদিকে 30 দিন প্রবাহিত হয়েছে, এটা 15 দিন হচ্ছে কাম ডেজ। ঠিক আছে, এখানে হচ্ছে সাউথের দিকে 2 দিন প্রবাহিত হয়েছে, তাহলে 2 দিন, এইভাবে হবে। ইস্টের দিকে প্রবাহিত হয়েছে ধরো 20 দিন, তাহলে 20 দিন এইভাবে হবে। ঠিক আছে, এগুলো স্কেল আছে, যে 1 সেমি সমান 10 দিন। ঠিক আছে, তাহলে 1 সেমি যদি 20 দিন হয়, তাহলে 2 সেমি হবে। এদিকে নর্থ ইস্ট, এদিকে নর্থ ইস্ট থাকবে, এদিকে সাউথ ইস্ট থাকবে, এদিকে হচ্ছে নর্থ সাউথ ওয়েস্ট থাকবে, এদিকে নর্থ ওয়েস্ট থাকবে। তাহলে আমি ডিরেকশন নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। এইবারে প্রত্যেকটির মান আমি পাবো, এখানে এইভাবে পাবো, এখানে এইভাবে পাবো, এখানে এইভাবে পাবো। এগুলোকে কি করতে হবে? এগুলোকে এবারে স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তখন যে ডায়াগ্রামটি হবে, তখন সেটি হবে উইন্ডোজ, এটা এখানে পেলাম উইন্ডোজ ডায়াগ্রাম। ঠিক আছে, এই মতো যে ছবিটা হবে, তখন এগুলো বাকিগুলো তোমাদেরকে এগুলো মুছে দিতে হবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যালের ব্যাপার। এইটাকে বলা হয় উইন্ডোজ ডায়াগ্রাম। বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ ডায়াগ্রামের ব্যবহার কি না, উইন্ডোজ ডায়াগ্রাম আমার সব সময় যে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়েছে আমি দেখে বুঝতে পারছি যে বেশিরভাগ সময় বায়ু প্রবাহিত হয়েছে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ যে ডায়াগ্রাম, সেই উইন্ডোজ ডায়াগ্রামের ব্যবহার করা হয় কোথায়? উইন্ডোজ ডায়াগ্রামের ব্যবহার করা হয় তোমার হচ্ছে গিয়ে বায়ুর যে প্রবাহ, সেই বায়ু প্রবাহকে জানার জন্য। ঠিক আছে, লাস্ট ওয়ান কি ছিল আমার? ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রামের লাস্ট কি ছিল? ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রামের লাস্ট আমার ছিল ওয়াটার বাজেট গ্রাফ। দেখো, ওয়াটার বাজেট গ্রাফটা যদিও তোমাদের সিলেবাসে সেইভাবে নেই, তবু আমি একটা কথা বলে দিচ্ছি। ওয়াটার যে বাজেট গ্রাফ, সেই ওয়াটার বাজেট গ্রাফে কি দেখানো হচ্ছে না, ওয়াটার বাজেট গ্রাফের সাহায্যে ওয়াটার ডেফিসিট এরিয়া, এটা শুধু মনে রাখবে, ছবিতে করার দরকার নেই। ওয়াটার বাজেট ওয়াটার বাজেট যে গ্রাফ, এটাকে গ্রাফ বলা হচ্ছে, কিন্তু এটাকে ডায়াগ্রামের আকারে দেখানো হয়। ঠিক আছে, ওয়াটার যে বাজেট গ্রাফ, সেই গ্রাফের সাহায্যে মানে কি দেখানো হচ্ছে না, কোনো একটি অঞ্চলে সারপ্লাস ওয়াটার জোন দেখানো হচ্ছে, যে জলের পরিমাণ বেশি না কম থাকছে। কোথাও ওয়াটার ডেফিসিট আছে কিনা সেটা দেখানো হচ্ছে। সয়েল ময়েশ্চার রিচার্জ দেখানো হচ্ছে, সয়েল ময়েশ্চারের ব্যবহার আমরা দেখানো হচ্ছে, রেনফল দেখানো হচ্ছে, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন দেখানো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়াটার বাজেট যে গ্রাফ, সেই ওয়াটার বাজেটের গ্রাফের মাধ্যমে আমরা কি দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি তোমার হচ্ছে গিয়ে ওয়াটার ডেফিসিট এরিয়া। ওয়াটার ডেফিসিট মানে হচ্ছে যে যেখানে জলের পরিমাণ কম আছে, সেটা ওয়াটার ডেফিসিট। দুই কি দেখাচ্ছে? ওয়াটার সারপ্লাস দেখাচ্ছি। 3 নম্বরে কি দেখাচ্ছি? সয়েল ময়েশ্চার দেখাচ্ছি। এগুলো লিখে রাখো, এগুলো তোমাদের সিলেবাসে নেই। সয়েল ময়েশ্চার দেখাচ্ছি, সয়েল ময়েশ্চার রিচার্জ দেখাচ্ছি, একসাথে লিখে রাখো, রিচার্জ। 4 নম্বরে কি দেখাচ্ছি? তোমার হচ্ছে কি রেনফল দেখাচ্ছি। 5 নম্বরে কি দেখাচ্ছি? পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন মানে বাষ্পীয় প্রস্বেদন।
পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। আরেকটু এখানে দেখানো যায় সয়েল ময়েশ্চার ইউটিলাইজেশন, 6 নম্বরে দেখানো যায় সয়েল ময়েশ্চার ইউটিলাইজেশন। এই সমস্ত বিষয়গুলো ওয়াটার বাজেট যে গ্রাফ, সেই ওয়াটার বাজেট গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এটা গেল, এগুলো গেল সব 1 ডাইমেনশনাল। ঠিক আছে, এবার আসবে 2 ডাইমেনশনাল যে সমস্ত ডায়াগ্রাম গুলো আছে। 2 ডাইমেনশনাল ডায়াগ্রামের আমরা কি কি পড়েছিলাম না, 2 ডাইমেনশনাল যে ডায়াগ্রাম, এই ছবি এখানে যে আমি করেছিলাম, এখানে পড়েছিলাম ইউনিট স্কোয়ার ডায়াগ্রাম, স্কোয়ার ব্লক ডায়াগ্রাম, রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম, হুইল ডায়াগ্রাম, রিং ডায়াগ্রাম। তোমাদের সিলেবাসে এই দুটি আছে, হুইল ডায়াগ্রাম যেটাকে তোমার পাই ডায়াগ্রাম বলা হয়, এবং হচ্ছে রিং ডায়াগ্রাম। ঠিক আছে, এগুলো সিলেবাসে নেই, তবু আমি এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, আজকে আমি এই যে ডায়াগ্রামের ক্লাসিফিকেশনটা শেষ করব। ঠিক আছে, দেখো ইউনিট স্কোয়ার যে ডায়াগ্রাম, এটা যে ভাগটা আছে, ইউনিট স্কোয়ার ডায়াগ্রামে আমরা কি দেখাতে পারি না, ইউনিট স্কোয়ার ডায়াগ্রামের মাধ্যমে আমরা আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ফুডসের প্রোডাকশন দেখাতে পারি, যেমন হুইট, বাজরা, মানে হচ্ছে গিয়ে তোমার গম, বাজরা, ভুট্টা, বার্লি, জোয়ার। ঠিক আছে, ছবি না করলে তোমরা বুঝতে পারবে না। তাহলে আমার 2 ডাইমেনশনাল ডায়াগ্রামের 2 ডাইমেনশনাল যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের প্রথমেই কি ছিল না স্যার, প্রথমেই ছিল হচ্ছে গিয়ে এই যে ইউনিট স্কোয়ার ডায়াগ্রাম। তাহলে প্রথমেই ছিল ইউনিট স্কোয়ার ডায়াগ্রাম, প্রথমে কি ছিল ইউনিট স্কোয়ার ডায়াগ্রাম। কি বলছি, এই চিত্রের মাধ্যমে কোনো একটি অঞ্চলে প্রোডাকশনে, বিভিন্ন দ্রব্যের প্রোডাকশনকে একটি আমার এরকম করে আয়তন করে নেওয়া হয় একটি জায়গা, সেই জায়গাটির মধ্যে স্কেল ধরা হয়, সেই জায়গাটির মধ্যে বিভিন্ন প্রোডাকশনকে যখন আমরা স্কোয়ার মানে বর্গাকার আকারে, ঠিক আছে, আমি একটা বর্গাকার ক্ষেত্র ইন্ডেক্সে ধরে নেব যে এরকম একটি বর্গক্ষেত্র থাকবে, এই বর্গক্ষেত্রটা সমান হচ্ছে কি তোমার 5 লাখ টন। মানে এই বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ থাকবে ধরো 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি, এটা কত আছে, এটা 5 লাখ টন। ঠিক আছে, প্রোডাকশন হয়েছে। এবার আমি দেখাবো এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটার মধ্যে আমি বিভিন্ন দ্রব্যের প্রোডাকশন দেখাবো। তাহলে আমি কি কি বলেছে যে স্কোয়ার রুট, সরি ইউনিট স্কোয়ার, তার মানে প্রত্যেকটি আমার স্কোয়ার ছবি করতে হবে। ধরো আমি দেখেছি গম, আমি দেখাচ্ছি এই অঞ্চলটাতে গমের চাষ সব থেকে বেশি হয়েছে, তাহলে আমি দেখাচ্ছি প্রত্যেকটি আমাকে এই ইন্ডেক্সে কিন্তু করতে হবে, গমের চাষ বেশি হয়েছে। ধরো এখানে 5 লাখ টন, এখানে ধরো 5,000 টন করেছে, তাহলে তোমাকে এখানে কতগুলি স্কোয়ার করতে হবে তুমি হিসাব করে নাও। আমি অ্যাজ পার এক্সাম্পল বলছি যে 50 লাখ টন আমার গমের প্রোডাকশন হয়েছে, তাহলে আমাকে এখানে 10টা স্কোয়ার করতে হবে, একটা সমান 5 লাখ টন, তাহলে 50 লাখ টন আমার গমের প্রোডাকশন হয়েছে, তাহলে আমাকে কটা করতে হবে, তাহলে আমাকে এখানে 10টা করতে হবে। তাহলে আমি 1 2 3 4 5, এগুলোর ডিস্টেন্স কিন্তু সেম থাকবে, 5 6 7 8 9 10 হয়েছে। তাহলে এটা হচ্ছে, এখানে আমি লিখে দেবো যে না হুইট, এখানে লিখে দেবো হুইট, বা এখানে লিখবে গম, গমের উৎপাদন। এরপরে ধরো দিয়েছে যে রাইস বা ধান, এখানে লিখবে ধান। ধরো ধানের উৎপাদন হয়েছে 30 লাখ টন, 30 লাখ টন, 30 লাখ টন তোমার হয়েছে। আর একটি স্কোয়ার সমান কত, 5 লাখ টন, তাহলে তোমাকে কটি করতে হবে না 6টি স্কোয়ার করতে হবে। তাহলে 6টি স্কোয়ার এখানে করলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এই ভেতরের কিন্তু কোনো স্কেল নেই, একটু নির্দিষ্ট দূরত্বে করতে হবে যাতে ছবিটা দেখতে ভালো লাগে। এটি গেল ধানের, হয়েছে। এইবারে ধরো দিয়েছে ভুট্টা, ঠিক আছে, ভুট্টার দিয়েছে 25 লাখ টন, 25 লাখ টন হলে কত করতে হবে, এখানে 5টি করতে হবে। তাহলে এখানে লিখবে ভুট্টা, ভুট্টা এখানে কি করে 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। ঠিক আছে, হয়েছে। এইভাবে কিন্তু আমাকে ওই স্কোয়ারের মাধ্যমে আমি যখন দেখাচ্ছি তখন সেটাকে বলছে ইউনিট স্কোয়ার ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে কোনো একটি স্থানের বা কোনো একটি দেশের বা কোনো একটি অঞ্চলের যখন ফুড গ্রেনস বা বিভিন্ন খনিজ সম্পদের প্রোডাকশন আমি দেখাবো, তখন সেটা হচ্ছে কি তোমার ইউনিট স্কোয়ার ডায়াগ্রাম সেটাকে
বলা হয়। ঠিক আছে, এর পরের ভাগটা কি আছে দেখো, স্কোয়ার ব্লক ডায়াগ্রাম। স্কোয়ার ব্লক ডায়াগ্রাম কি, এটাও ওয়ান টাইপ অফ ইউনিট স্কোয়ার ডায়াগ্রামের মতনই, কিন্তু প্রসেসটা একটু আলাদা। কিরকম আলাদা হচ্ছে, তাহলে এখানে আমি কি করছি, আছে স্কোয়ার ব্লক ডায়াগ্রাম, তাই তো, স্কোয়ার ব্লক ডায়াগ্রাম, স্কোয়ার ব্লক ডায়াগ্রাম। এখানে কি হচ্ছে, স্কোয়ার ব্লক ডায়াগ্রামটা কিভাবে আমরা করতে পারি দেখো, তাহলে স্কোয়ার, এখানেও কিন্তু প্রোডাকশনে দেখানো হয়, এগুলোতে বেশিরভাগ কোনো একটি খাদ্যশস্যের প্রোডাকশন দেখানো হয়, একটি বা একাধিক খাদ্যশস্যের প্রোডাকশন দেখানো হয়, ডায়াগ্রাম। এখানে স্কোয়ার ব্লক ডায়াগ্রামে আমরা কিভাবে দেখাই, স্কোয়ার ব্লক ডায়াগ্রামেও এখানে স্কেল থাকে। এখানে কি করা হয়, এখানে একটি লাইন বা রেখা বরাবর তোমার প্রোডাকশন গুলোকে দেখানো হয়। কি হবে, এখানে আমি ধরলাম যে এই স্কোয়ারটি হচ্ছে কি তোমার 5,00,000 টন, 5,00,000 টন। ঠিক আছে, একটি নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, আয়তন আছে স্কোয়ারটি। ঠিক আছে, এখন এখানে দেখাবো যে রাইসের, আমার এখানে রাইসের প্রোডাকশন হয়েছে তোমার হচ্ছে গিয়ে 60,00,000 টন, 60,00,000 টন। গমের হয়েছে, এটা রাইস, ঠিক আছে, এটা রাইস। এবং হুইটের হয়েছে তোমার হচ্ছে 40,00,000 টন, এলএকে এলএসি লিখতে পারো। তারপর হচ্ছে কি মেজ বা ভুট্টার হয়েছে 30,00,000 টন। এখানে এটাকে আমার কিভাবে দেখাতে হবে, এখানে তোমাকে একটা লাইন টানতে হবে, মোটামুটি সমান্তরাল, এই লাইনটা সমান্তরাল লাইন টানতে হবে, পরে এটাকে মুছে দিতে হবে। ঠিক আছে, এখানে কি করতে হবে, রাইসের প্রোডাকশন কত হয়েছে, এটা স্কোয়ার ব্লক, মানে স্কোয়ার গুলো যখন বড় বড় ব্লকের আকারে দেখানো হবে তখন সেটা ব্লক ডায়াগ্রাম হয়ে যাবে। তার মানে আমি আগের ছবিটাতে কি দেখেছিলাম, স্কোয়ার ছোট 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 স্কোয়ার করে দেখাচ্ছিলাম, এখানে আমি কি দেখাতে হবে, বড় স্কোয়ারের মাধ্যমে দেখাতে হবে। তাহলে কি স্কোয়ার ব্লক ডায়াগ্রামে কি করা হতে হবে, এখানে তোমার হচ্ছে কি 60,00,000 টন, তার মানে এর হচ্ছে কি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আছে। তাহলে আমাকে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে যদি হয়, তাহলে 5,00,000 টন যদি থাকে, তাহলে 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার আমি একটি বড় স্কোয়ার করতে হবে। 5 × 12 = 60। তাহলে আমি এখানে করলাম এই বড় একটি স্কোয়ার, এইভাবে করছি, এইভাবে। এইটির ভেতরে আমি লিখবো নিচে রাইস, রাইস বা ধান প্রোডাকশন। এবারে এটাকে তুমি শেডিং করতে পারো। এরপরে কি আছে, 40,00,000 টন। সুতরাং এই স্কেলের, এই যে স্কোয়ারটাকে যদি আমি স্কেলে রূপান্তরিত করি, 40 মানে হচ্ছে কি তোমার 8, তাহলে 8 সেমি 8 সেমি থাকবে। তাহলে আমি করলাম এইভাবে, গ্যাপ কিন্তু একই থাকবে এখানে, এই 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 হয়ে গেল, এটা হচ্ছে কি স্কোয়ার। আর মেজের 3 আছে, তার মানে এটা 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার হবে, এই। তাহলে আমি এখানে লিখে দেবো যে এটা রাইস, এটা লিখেছি হুইট, এটা মেজ বা ভুট্টা লিখবে। এই যে এই প্রসেসে এটাকে বলা হয়, এখানে হেডিং করে দেবে যে যেরকম আমরা প্র্যাকটিক্যালে করে থাকি, স্কোয়ার ব্লক ডায়াগ্রাম, প্রোডাকশন অফ ইন্ডিয়া এত, স্কেল এত। ঠিক আছে, এইটাকে বলা হয় স্কোয়ার ব্লক ডায়াগ্রাম। হয়েছে, এটা স্কোয়ার ব্লক ডায়াগ্রাম। তারপরে দেখা আছে রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম, এই যে পরের, পরে আছে রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম। ঠিক আছে, পরে আছে দেখো রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম। তার মানে হচ্ছে কি, এখানে আমি কি দেখালাম, এখানে আমি স্কোয়ারের মাধ্যমে দেখালাম, মানে বর্গাকার যে ক্ষেত্র, সেই বর্গাকার ক্ষেত্রের মাধ্যমে দেখালাম। এখানে আমি কি করব, এখানে তোমার কয়েকটি রেক্টাঙ্গেল বা আয়তকার যে চিত্র, সেই আয়তকার চিত্রের মাধ্যমে যখন আমি দেখাবো, তাহলে রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম। এর আবার দুটো ভাগ আছে রেক্টাঙ্গুলার ডায়াগ্রামে, তোমাদের এত কিছু সিলেবাসে নেই। রেক্টাঙ্গুলার ডায়াগ্রামের ভাগ আছে সিম্পল রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম, তারপরে আরেকটা আছে কি তোমার ডিভাইডেড রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম। আমি দুটো ছবি দেখিয়ে দিচ্ছি, রেক্টাঙ্গুলার ডায়াগ্রামের ইন্ডিভিজুয়াল কোনো ছবি হয় না, যেহেতু দুটো ভাগ আছে, একটা সিম্পল একটা ডিভাইডেড। এখানে কি করা হচ্ছে, সিম্পলের ক্ষেত্রে দেখো দেখানো হচ্ছে এইভাবে, কোনো একটা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন শস্যের প্রোডাকশন যখন আমরা রেক্টাঙ্গেলের মাধ্যমে দেখাবো, আয়তকার ক্ষেত্রের মাধ্যমে দেখাবো, তখন সেটা হচ্ছে গিয়ে তোমার রেক্টাঙ্গুলার ডায়াগ্রাম। এখানে কি হবে, এখানেও আমাকে স্কেল ধরতে হবে এইভাবে। এটা টোটাল হচ্ছে গিয়ে, এখানে আমি ছবিটা করব, এখানে আমি ধরলাম যে এইরকম হচ্ছে গিয়ে স্কেলটা হচ্ছে 2,00,000 হেক্টর।
আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরছি এটা। এবার বিভিন্ন শস্যের আমি প্রোডাকশন দেখাবো, ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা। তাহলে কি করতে হবে আমাকে? ধরো ধানের প্রোডাকশন হয়েছে তোমার হচ্ছে গিয়ে 2 লাখ, 2 লাখ হেক্টর হয়েছে, তার মানে এই স্কেলে আমাকে ছবিটা করতে হবে। এই স্কেলের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, সেই দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আমাকে করতে হবে। তার মানে আমি যদি এটার এটার লেন্থ যদি 2 সেন্টিমিটার হয়, এদিকে যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে কি এদিকে আমি 2 সেন্টিমিটার যাব, উপরে আমি কি 1 সেন্টিমিটার যাব। তাহলে এই এখান থেকে টানবো, এখান থেকে এই একটি চিত্রের মাধ্যমেই কিন্তু দেখাতে হবে। এটি হলো তোমার হচ্ছে গিয়ে রাইসের। জোয়ারের যদি বলি আমি, যে তোমার হচ্ছে 10 লাখ হেক্টর টন হয়েছে। কত? জোয়ারের আমি বলছি 10 লাখ হেক্টর টন হয়েছে। এক্ষেত্রে আমার ছবিটা কি করতে হবে? সুতরাং আমাকে দেখতে হবে যে এখানের তোমার হচ্ছে গিয়ে তোমার পদ্ধতি আলাদা আছে, মানে যখন আমরা এগুলো স্ট্যাটিস্টিক্যালি যখন ক্যালকুলেশন করি তখন কিন্তু এটা আলাদা। আমি তোমাদেরকে দেখানোর জন্য বলছি যে সাপোজ এদিকে আছে গিয়ে ধরো এই 10 লাখ টন টোটাল প্রোডাকশন হয়েছে, এগুলোর লেন্থ কিন্তু ব্রেড আছে, কিন্তু সেন্টিমিটার আছে, এগুলো বিভিন্ন প্রসেস আছে। যেমন এরিয়া বের করতে হয়, এরিয়া বের করানোর পর তাদের লেন্থ থাকে, লেন্থ দিয়ে ভাগ করতে হয়। এখন বলবে স্যার এদিকটা কি করে পেলাম, এদিকটা কি করে পেলাম। এগুলোর গাণিতিক বিভিন্ন পদ্ধতি আছে, সেই গাণিতিক পদ্ধতিতে এখন যাচ্ছি না, যদিও এগুলো তোমাদের সিলেবাসে নেই, তবু জেনে রাখো যে এগুলোর লেন্থ এবং হাইট বের করানোর বিভিন্ন পদ্ধতি আছে, একটা মেথড আছে, সেই মেথডে কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হয়। আমি অ্যাজ পার এক্সাম্পল দিচ্ছি, ধরো 10 লাখ টন আমার বাজরার প্রোডাকশন হয়েছে। আমি দেখলাম এখানে 5 সেন্টিমিটার, আমি এখানে আসলাম হরাইজন্টালি, এবং এইদিকে আসলাম 4 সেন্টিমিটার। তাহলে আমি এই দিকে আসবো তোমার হচ্ছে কি 4 সেন্টিমিটার, তাহলে এই 4 এবং এই যোগ করব। প্রত্যেকটি আমি এইভাবে এইভাবে যোগ করব। সুতরাং প্রত্যেকটি একটি আয়তক্ষেত্র হচ্ছে। এটিকে বলা হয় সিম্পল রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম। ঠিক আছে, এটার মাধ্যমে আমি এখন তাহলে এটা আমি লিখে দেবো, এটা রাইস, এটা জোয়ার, এটা মেজ, এটা বাজরা। ঠিক আছে, তার মানে বাজরার এখানে উৎপাদন বেশি হয়েছে, বাজরার উৎপাদন বেশি হয়েছে। সুতরাং এইভাবে যখন আমরা দেখাই তখন সেটা রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম, এটাকে বলা হচ্ছে সিম্পল রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম। ঠিক আছে, এরপরে একটা আছে ডিভাইডেড রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম। তার মানে বুঝতেই পারছো একটা বড় এইভাবে কোন একটি শস্যের, এখানে বেশিরভাগ ক্ষেত্রে শস্যের প্রোডাকশনে দেখানো হয় ডিভাইডেড রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম। এখানে কি করা হয়, একটা বড় এইভাবে আয়তক্ষেত্র তৈরি করা হয়, এবং প্রোডাকশন অনুযায়ী তাদের যে টোটাল যে প্রোডাকশন হয়েছে সেই টোটাল প্রোডাকশন অনুযায়ী একটি এইভাবে বড় আয়তক্ষেত্র প্রেজেন্ট করা হয় বা চিত্র অঙ্কন করা হয়। এবং এই যে টোটাল প্রোডাকশন হয়েছে সেই টোটাল প্রোডাকশনটির মধ্যে ধান কত হয়েছে, ধান এত হয়েছে, গম এত হয়েছে, ঠিক আছে, ভুট্টা এত হয়েছে, এবং তোমার হচ্ছে গিয়ে জোয়ার এত হয়েছে। এরপরে কি করা হয়, এগুলোকে বিভিন্ন রঙের সেট দিয়ে দেওয়া হয়, হালকা কালারের বিভিন্ন রঙের সেট দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে ডিভাইডেড রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম। ঠিক আছে, এবার এখানে তোমার ইন্ডেক্স করতে হবে, এখানেও এইভাবে ইন্ডেক্স করতে হবে যে এটা সমান হচ্ছে গিয়ে 2 মিলিয়ন, এই এই রেক্ট্যাঙ্গেলটা সমান কত, 2 মিলিয়ন হেক্টর। ঠিক আছে, এখানে তোমাকে ইন্ডেক্স করতে হবে, রাইস থাকবে, তারপর হচ্ছে হুইট থাকবে, সরি এখানে রাইস থাকবে, তারপরে এখানে হুইট থাকবে, এই সমস্ত বিষয়গুলো থাকবে, জোয়ার থাকবে, যে সমস্ত কালারে তুমি এখানে প্রেজেন্ট করবে এগুলো কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা গেল ডিভাইডেড রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম। ঠিক আছে, এবার আছে দেখো এই দুটো সিলেবাস আছে তোমাদের, হুইল ডায়াগ্রাম আর হচ্ছে রিং ডায়াগ্রাম। হুইল ডায়াগ্রামটা কি? হুইল আমি বললাম কি, হুইল হচ্ছে গিয়ে হুইল ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে পাই ডায়াগ্রাম। পাই ডায়াগ্রামের অপর নাম সেক্টর ডায়াগ্রাম, অপর নাম ডিভাইডেড সার্কেল ডায়াগ্রাম। এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে টোটাল কোন একটা প্রোডাকশন বা টোটাল প্রোডাকশনের মধ্যে, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলোকে যখন তোমার ভাগ 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 করে দেখানো হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে পাই ডায়াগ্রাম। একটি সার্কেলের মধ্যেই, একটি বৃত্তের মধ্যেই যখন বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন বিষয়গুলোকে, বিভিন্ন এলিমেন্টস গুলোকে যখন দেখানো হয় তখন সেটা পাই ডায়াগ্রাম বলা হয়। পাই ডায়াগ্রামের অপর নাম সেক্টর ডায়াগ্রাম, পাই ডায়াগ্রামের অপর নাম ডিভাইডেড সার্কেল ডায়াগ্রাম। ঠিক আছে, পাই ডায়াগ্রামের অপর নাম হুইল ডায়াগ্রাম। ওর কোশ্চেন আসতে পারে যে হুইল ডায়াগ্রাম কাকে বলে, হুইল ডায়াগ্রামের মাধ্যমে কি দেখানো হয়। এখানে কি করা হচ্ছে, টোটাল প্রপোর্শন বার করা হয়, এবং ভ্যালু থাকে সেই ভ্যালু 360 দিয়ে গুণ করা হয়। এগুলো আমরা স্ট্যাটিস্টিকে দেখবো। ঠিক আছে, দেখো কিছু বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি এখানে। হুইল ডায়াগ্রাম বা পাই ডায়াগ্রামের কিছু বৈশিষ্ট্য আছে। হুইল ডায়াগ্রাম, হুইল ডায়াগ্রাম, হুইল ডায়াগ্রাম মানেই হচ্ছে কি তোমার পাই ডায়াগ্রাম। ঠিক আছে, পাই ডায়াগ্রামকে বলা হয় তোমার অনেক সময় সেক্টর ডায়াগ্রাম। কি বলা হচ্ছে, সেক্টর ডায়াগ্রাম। তাহলে লিখে রাখবে অলসো নোন এজ সেক্টর ডায়াগ্রাম। সেক্টর ডায়াগ্রাম তার মানে কি হয়, একটি একটি সার্কেলকে,
একটি সার্কেলকে, একটি বৃত্তকে বিভিন্ন পোর্শনে ভাগ করে বিভিন্ন বিষয়কে এইভাবে দেখানো হয়। বিশেষ করে ল্যান্ড ইউজ যে প্যাটার্ন বা ল্যান্ড ইউজ যে জোন, ঠিক আছে, একটি খেলাতে একটি খেলোয়াড়, একটি ক্রিকেট খেলাতে একটি খেলোয়াড় কোন দিকে কত রান করেছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পাই ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়। এবারে এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোর ইয়ে করার জন্য বিভিন্ন ফর্মুলা আছে। অ্যাকচুয়াল ভ্যালু বাই অফ সাবডিভিশন ডিভাইডেড বাই সাম অফ ভ্যালুজ মাল্টিপ্লাই 360 ডিগ্রি। এটা পরে আমি বলে দেবো যখন স্ট্যাটিস্টিকে আসবো। এখন মনে রাখো এটাকে সেক্টর ডায়াগ্রাম বলা হয়। এখানে কি করা বলা হচ্ছে, এটাকে ডিভাইডেড সার্কেলও বলা হয়, ডিভাইডেড সার্কেল, সার্কেল ডায়াগ্রামও বলা হয়। ঠিক আছে, এখানে কি কি বিষয় দেখানো হচ্ছে না, এখানে মনে রাখবে যে হচ্ছে গিয়ে কোনো একটি অঞ্চলের টোটাল উৎপাদন আমরা দেখাতে পারি, উৎপাদন দেখাতে পারি। আর তারপর হচ্ছে ল্যান্ড ইউজ আমরা দেখাতে পারি। বিশেষ করে ল্যান্ড ইউজ কিন্তু সব থেকে ভালো, এই যে তোমার হুইল ডায়াগ্রাম, হুইল ডায়াগ্রামের মাধ্যমে সব থেকে বেশি ভালো রকম ভাবে কিন্তু দেখানো যায়। ঠিক আছে, আর কিছুই নেই এখানে হুইল ডায়াগ্রামে। আর তোমার হচ্ছে গিয়ে তারপর আছে রিং ডায়াগ্রাম। হুইল ডায়াগ্রামের পরে আছে রিং ডায়াগ্রাম। রিং ডায়াগ্রামটা কি, রিং ডায়াগ্রাম আবার দু প্রকার হতে পারে। রিং মানে হচ্ছে কি, ওই যে রিং, রিং মানে হচ্ছে গোলাকার, গোলাকার বৃত্ত, এগুলোকে রিং বলা হয়। রিং ডায়াগ্রাম দুই প্রকার হতে পারে। কি রকম হতে পারে, একটি বিষয় আমরা এইভাবে দেখাতে পারি, এইভাবে, 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 এইভাবে দেখাতে পারি। ঠিক আছে, এটি একটি হয়, এটিও ওয়ান টাইপ অফ রিং ডায়াগ্রাম। ঠিক আছে, ল্যান্ড ইউজ ইউটিলাইজেশন বা ল্যান্ড ইউজের ব্যবহার কি ধরনের আমরা করতে পারি। যেমন ধরো আমি এই ছবিটা করেছি, এই ছবিটাকে বলা হচ্ছে নর্মালি হচ্ছে রিং ডায়াগ্রাম। এই ওয়ান, এটার কোনো ভাগ নেই, এটা এক ধরনের রিং ডায়াগ্রাম, আর এক ধরনের রিং ডায়াগ্রাম আমি আসছি। এটার মাধ্যমে কি ল্যান্ড ইউজ যে জোন সেটাকে তুমি দেখাতে পারো। যেমন ধরো মাঝখানের যে অংশটা সেটা তুমি এইভাবে দেখাতে পারো যে এটা হচ্ছে ফ্যালো ল্যান্ড। ঠিক আছে, এই যে অঞ্চলটা তুমি দেখিছো এটা তুমি দেখাতে পারো এইভাবে যে এটা হচ্ছে কি তোমার এগ্রিকালচারাল ল্যান্ড, এটাকে এগ্রিকালচারাল ল্যান্ড বলতে পারো। মাঝের যে মাঝখানে যেটা এখানে এটা দেখাতে পারো যেটা ইন্ডাস্ট্রিয়াল জোন। ঠিক আছে, এই যে বাইরের যে অংশটা সেটা তুমি দেখাতে পারো যেটা ফরেস্ট জোন। ঠিক আছে, ফরেস্ট জোন, এটা বনভূমি ক্ষেত্র তুমি দেখাতে পারো। এটা রিং ডায়াগ্রাম। রিং ডায়াগ্রাম আরেক ভাবে হয়, যেখানে কি হয়, যেখানে বৃত্তচাপ গুলো কোনো একটি বৃত্তচাপের একটি অংশ আরেকটি জায়গাতে স্পর্শ করে থাকে। কিরকম ভাবে হয়, এইভাবে কোনো একটি জায়গাতে, সরি, কোনো একটি জায়গাতে এইভাবে স্পর্শ করে থাকবে, এইভাবে একটু স্পর্শ করে থাকবে, এগুলি সব গোলাকার হবে, এইভাবে স্পর্শ করে থাকবে। এটিও কিন্তু ওয়ান টাইপ অফ রিং ডায়াগ্রাম। এখানেও তুমি কি দেখাতে পারো, এখানেও তুমি ল্যান্ড ইউজ বিভিন্ন জোন বা ল্যান্ড ইউজ ইউটিলাইজেশনকে তুমি এইভাবে কিন্তু এইভাবে 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 দেখাতে পারো। ঠিক আছে, এইভাবে, এইভাবে, এইভাবে দেখাতে পারো। ঠিক আছে, এইবারে এগুলো বিভিন্ন মেথড পদ্ধতি আছে। 1 সেমি রেডিয়াস তো মানে এত হেক্টর জমি আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, এগুলো গেল এতক্ষণ হচ্ছে কি যেগুলো 2 ডাইমেনশনাল, এগুলো সব 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম। এইবারে লাস্ট আছে কি 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম। 3 ডাইমেনশনাল কি কি ছিল দেখো, স্ফেরিক্যাল ছিল, কিউব ছিল, ব্লক পাইল ডায়াগ্রাম ছিল। ঠিক আছে, ব্লক পাইল যে ডায়াগ্রাম, ব্লক ব্লক পাইল যে ডায়াগ্রাম, সে ব্লক পাইল ডায়াগ্রাম ছিল। এখন ব্যাপার হচ্ছে দেখো, এই 3 ডাইমেনশনাল যে সমস্ত ডায়াগ্রাম গুলো আছে, সেই ডায়াগ্রাম গুলোকে কি, সেই ডায়াগ্রাম গুলো কি 3 ডাইমেনশনাল, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এই সমস্ত ডায়াগ্রাম গুলোকে বলা হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল, সরি 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম। এখন 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম গুলোর 3টে প্রধান ভাগ, একটা স্ফেরিক্যাল, একটা কিউব, একটা হচ্ছে ব্লক পাইল বা ব্লক পাই ডায়াগ্রাম। তাহলে আমরা এখানে বলতে পারি 3D যেগুলো আছে, 3D যেগুলো আছে, হ্যাঁ, তো এটা বলছিলাম 3 ডাইমেনশনাল যে সমস্ত চিত্রগুলো বা যে সমস্ত ইমেজগুলো আছে সেগুলোকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করতে পারি। 3 ডাইমেনশনাল আমরা কি দেখাই, 3 ডাইমেনশনাল যে ডায়াগ্রাম তার দৈর্ঘ্য থাকবে, তার প্রস্থ থাকবে এবং তার উচ্চতা থাকবে। ডাটা সেটটাকে তার মানে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে ডাটা সেটটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে আর কি। তাহলে আমরা ডাটা 3D কে আমরা ভাগ করতে পারি কি না, একটি হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল ডায়াগ্রাম, স্ফিয়ার, স্ফেরিক্যাল ডায়াগ্রাম,
আরেকটি হচ্ছে কি একটি হচ্ছে কিউব ডায়াগ্রাম। কিউব ডায়াগ্রাম তোমাদের সিলেবাসে নেই, জেনে রাখো শুধু। 3 হচ্ছে গিয়ে ব্লক পাই বা ব্লক পাইল ডায়াগ্রাম, ব্লক পাই বা পাইল ডায়াগ্রাম হয়েছে। তাহলে স্ফেরিক্যাল ডায়াগ্রামে কি দেখায় আমরা? স্ফেরিক্যাল ডায়াগ্রামে আমরা কোনো একটি স্থানের বা কোনো একটি সেন্টার গুলোর যে লার্জেস্ট যে পপুলেশন, আমরা অনেক সময় এটা করেছি না গ্রাজুয়েশন, সেগুলো আমাদের ছিল, দেখবে স্ফেরিক্যাল ডায়াগ্রামের সাহায্যে আমরা কি করতাম, আমরা পৃথিবীর এইভাবে 3 ডাইমেনশনাল চিত্র এইভাবে অঙ্কন করতাম, তাই তো? পৃথিবীর 3 ডাইমেনশনাল চিত্র আমরা অঙ্কন করতাম এইভাবে, তারপরে কি করতাম, এইভাবে অঙ্কন করতাম, তোমার চিত্র এইভাবে অঙ্কন করতাম, এইভাবে অঙ্কন করতাম, দিয়ে তারপরে কি দেখাতাম না, তারপরে দেখাতাম হচ্ছে কি তোমার কোনো একটি জায়গার যে পপুলেশনের হচ্ছে কি তোমার লার্জেস্ট যে সমস্ত জায়গাগুলোর পপুলেশন আছে সেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখাতাম। ধরো এরকম এই স্ফিয়ারটা কখনো বড় হতো, কখনো ছোট হতো, ঠিক আছে? তার মানে মনে রাখবে যে স্ফেরিক্যাল ডায়াগ্রামের সাহায্যে কোনো একটি স্থান, কোনো একটি অঞ্চলের লার্জেস্ট যে পপুলেশন, সেই পপুলেশনকে কিন্তু আমরা দেখাতে পারি, ঠিক আছে? ক্যালকুলেশন আছে কিভাবে স্ফিয়ার নির্ণয়ের ক্যালকুলেশন আছে, সেগুলো আলাদা ব্যাপার। এখন মনে রাখবে যে স্ফেরিক্যাল ডায়াগ্রামের সাহায্যে কোনো একটি স্থানের, কোনো একটি অঞ্চলের লার্জেস্ট বা শহরের বৃহৎ জনসংখ্যাকে আমরা বড় এবং ছোট যে স্ফিয়ার, পৃথিবীর যে গোলাকার স্ফিয়ার 3D এর মাধ্যমে আমরা কিন্তু দেখাতে পারি। এটা হচ্ছে স্ফেরিক্যাল ডায়াগ্রাম। 2 নম্বর আছে কিউব ডায়াগ্রাম। কিউব ডায়াগ্রামের মাধ্যমে কি, ঠিক আছে, কিউব ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোনো একটি স্থানের এইভাবে কোনো একটি স্থানের চিত্রে কি বিভিন্ন কিউব তৈরি করি। কিউব কি রকম হয়? কিউব দেখতে এরকম হয়, ঠিক আছে? কিউব এরকম হয়। এইভাবে যখন আমরা কোনো প্রোডাকশনকে বড় এবং ছোট কিউবের মাধ্যমে কোনো একটি স্থানের বিভিন্ন প্রোডাকশনকে আমরা তুলে ধরি, তখন সেটি হচ্ছে কি তোমার কিউব ডায়াগ্রাম। ছোট হতে পারে এবং বড় হতে পারে, তাই তো? ছোট হতে পারে কিউব, বড় হতে পারে, এবং এগুলো স্কেল আছে, ঠিক আছে? এগুলো স্কেল আছে, এটিকে বলা হয় কিউব ডায়াগ্রাম, ঠিক আছে? তারপরে আসে একটা লাস্ট ওয়ান ইজ ব্লক পাইল বা ব্লক পাই ডায়াগ্রাম। এখানে কি করা হচ্ছে, এখানে চিত্রটা দেখলে তুমি বুঝতে পারবে। এখানে দেখো যে ব্লক পাইল যে ডায়াগ্রামের চিত্রটা আছে, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে এখানে ছবিটা একবার দেখে নাও। এই ছবিটা আছে, দেখো ব্লক পাইল ডায়াগ্রামের ছবিটা দেখেছো? এই যে দেখো, এই যে মাঝখানের অংশগুলো দেখো কিভাবে, এই যে মনে হচ্ছে ছেড়ে ছেড়ে আছে, যেমন বিল্ডিং যেভাবে উঠেছে দেখো, সেইভাবে কিন্তু দেখানো হচ্ছে ব্লক পাইল ডায়াগ্রাম। এখানে যে ওয়ার্ল্ড রাইস প্রোডাকশনকে দেখানো হয়েছে, ঠিক আছে? চায়নার ক্ষেত্রে দেখানো হয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখানো হয়েছে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ঠিক আছে, এবং ভিয়েতনামের ক্ষেত্রে দেখানো হয়েছে। এটা হচ্ছে কি তোমার ব্লক পাইল ডায়াগ্রাম। যদিও এগুলো তোমাদের সিলেবাসে নেই, এবার চিত্রটা দেখে রাখো, যদি কোনোদিন পরীক্ষাতে আসে তাহলে কিন্তু যেন মিস্টেক বা মিস না হয়ে যায়। হয়েছে? এগুলো গেল ব্লক পাইল ডায়াগ্রাম। সুতরাং এই যে আমরা পড়লাম, এগুলো সমস্ত হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন অফ ডাটা বাই দ্য ইউজ অফ ডায়াগ্রাম। এই যে এতক্ষণ আমি পড়ালাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের শ্রেণী বিভাগ, মানে স্ট্যাটিস্টিকে কত রকমের ডায়াগ্রাম হতে পারে, ঠিক আছে, সেই ডায়াগ্রাম। এটা শুধুমাত্র ডায়াগ্রাম গেল। এরপরে তো আমরা গ্রাফ আসবো, পরের দিনের ক্লাসে আমরা গ্রাফ আলোচনা করব, যে গ্রাফ কত রকমের হতে পারে, ঠিক আছে? ব্যান্ড গ্রাফ হতে পারে, পলিবিম গ্রাফ হতে পারে, ঠিক আছে, সিম্পল লাইন গ্রাফ হতে পারে, ঠিক আছে, ক্লাইমোগ্রাফ হতে পারে, হাইদার গ্রাফ হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্রাফ। যখন আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তখন সেগুলো হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ঠিক আছে? মানে গ্রাফিক্যালি যখন আমরা প্রেজেন্ট করি স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে, তখন সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যেমন সিম্পল লাইন গ্রাফ আছে, পলিব লাইন গ্রাফ আছে, তারপর হচ্ছে গিয়ে ব্যান্ড গ্রাফ আছে, হাইদার গ্রাফ আছে, ক্লাইমোগ্রাফ আছে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে কি তোমার গ্রাফে পড়বে। ব্যান্ড গ্রাফ আছে, ক্লাইমেটোগ্রাফ আছে, ঠিক আছে? বহু রকমের হয়, ফস্টার ক্লাইমোগ্রাফ আছে। যদিও অত তোমাদের সিলেবাসে নেই, অতগুলো কিছু আলোচনা করব না, যেগুলো মেন সেগুলো কিন্তু আলোচনা করব, ঠিক আছে? সুতরাং আজকে যেটা আমরা আলোচনা করলাম, কি আলোচনা করলাম? শুধুমাত্র ডায়াগ্রামের ক্লাসিফিকেশন, আর আমাদের যে তথ্য, যে রাশি, সেই রাশি আমরা কিভাবে পাই, কিভাবে আমরা কালেকশন করি, ঠিক আছে? এই দুটো যখন শেষ হবে, মানে আজকে একটা শেষ হলো, তারপরে শেষ হবে কি, তারপরে শেষ হবে হচ্ছে কি তোমার ক্লাসিফিকেশন অফ গ্রাফ। গ্রাফ শেষ হলে আমরা শুরু করব স্ট্যাটিস্টিক, মেন স্ট্যাটিস্টিকে ঢুকে যাব। প্রথমে আসবে ট্যালি মার্কস, থাকবে ক্লাস বাউন্ডারি, ক্লাস লিমিট, এই সমস্ত বিষয়গুলো দিয়ে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, কোরিলেশন, রিগ্রেশন, এগুলো আমরা শুরু করব, ঠিক আছে?